আসসালামু আলাইকুম সবাইকে। তো কুইক অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। তোমরা এসএসসি বায়োলজি যারা পড়াশোনা করতেছো, তো এটার যে পঞ্চম চ্যাপ্টার আছে তোমাদের খাদ্য পুষ্টি ও পরিপাক, এই চ্যাপ্টারে তোমরা কয়েকটা জায়গা দেখবা। যেমন এই যে অভাবজনিত লক্ষণ, এই অভাবজনিত লক্ষণের মধ্যে নাইট্রোজেনের অভাবে কি হয় এবং তোমার ধরো যে ফসফরাসের অভাবে কি হয় কিংবা পটাশিয়ামের অভাবে কি হয়, এগুলো না স্টুডেন্টরা মনে রাখতে পারে না। এবং মনে না রাখতে পারার কারণটা হচ্ছে যে ওই সমস্ত স্টুডেন্টরা এইটাতেও যে বুঝে পড়া যায় এতটুকু জিনিস তাদের মাথায় থাকে না, বা এতটুকু জিনিস তাদেরকে কেউ ওই রকমভাবে প্রোভাইড করে না। সো আমাদের স্টুডেন্টরা দেখে কি যে এই সমস্ত জায়গাতে এই সমস্ত জায়গা স্টুডেন্টরা মনে রাখতে পারে না। তো এই জায়গাগুলো এতটা ইম্পর্ট্যান্ট যে 2020-21 সালের মেডিকেল এডমিশানে, যেটা তোমরা এইচএসসি পড়ার পরে গিয়ে তোমরা মেডিকেল এডমিশান দিবা, সেই মেডিকেল এডমিশানে এখানে ফসফরাসের অভাবে কি হয় এটা থেকে তোমার একটা কোশ্চেন চলে আসছে। এবং তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি আর 2 বছর পরে মেডিকেল এডমিশন দিতে যাইতেছো, সেই মেডিকেল এডমিশন দিতে যাইতেছো, ওই টাইমে তুমি এসএসসি লেভেলের কোনো একটা বই থেকে কোনো একটা তুমি একটা কোশ্চেন পাই গেলা। অ্যান্ড কিছু ক্ষেত্রে এই যে একজন স্টুডেন্ট কি এই জায়গাটা ভালো করে পড়ে গেছিলো কি না সেটাও ডিটারমিন করে যে তুমি আসলেই মেডিকেল এডমিশনে গিয়েও তুমি ভালো রেজাল্ট করতে পারতেছো কিনা। সো আমি চেষ্টা করবো আজকের ক্লাসে তোমাদের এই যে উদ্ভিদের যে অভাবজনিত লক্ষণ আছে সেই উদ্ভিদের অভাবজনিত লক্ষণটা ভালোভাবে বুঝায় দেওয়ার জন্য, এবং তার পাশাপাশি আজকের লেকচারটা শুধুমাত্র উদ্ভিদের অভাবজনিত লক্ষণ নিয়ে না, তোমাদের খাদ্য পুষ্টি এবং পরিপাকে মানুষের কিছু অভাবজনিত লক্ষণ আছে, সেই মানুষের অভাবজনিত লক্ষণগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং মানুষের অভাবজনিত লক্ষণগুলোর মধ্যে তোমার আছে হচ্ছে তোমার গয়টার, একটু বের করি গয়টার, তারপরে রাতকানা মেবি, তো এটা আমরা বের করি। এই যে মানুষের অভাবজনিত যে রোগগুলো আছে, যে পুষ্টির মানুষের ক্ষেত্রে পুষ্টির অভাবজনিত রোগ, সেই ক্ষেত্রে আছে হচ্ছে তোমার গলগণ্ড বা গয়টার, তারপরে হচ্ছে তোমার নিচের দিকে রাতকানা নাইট ব্লাইন্ডনেস, তারপরে হচ্ছে তোমার রিকেটস, তারপরে হচ্ছে তোমার ধরো যে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। এবং এই প্রত্যেকটা জিনিস মানুষের অভাবজনিত রোগ, পুষ্টির অভাবজনিত রোগ এবং উদ্ভিদের পুষ্টির অভাবজনিত রোগ, দুইটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্লাসের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা তারা কিন্তু সব কিছু একেবারে ডিটেলসে বুঝতে পারবা। এবং এতটুকু জিনিস মাথায় রাখো, আমাদের এই সিরিজে যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের এসএসসি বায়োলজির, এটা কিন্তু একেবারে তোমাদের বলতে পারো যে মেডিকেলের একটা বেসিক তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যেন তোমরা এইচএসসিতে গিয়েও বায়োলজিতে ভালো করতে পারো, অ্যান্ড মেডিকেল এডমিশনে যখন তোমরা এপিআর করবা তখনও তোমরা ভালো করতে পারো। ছোটো থেকে একটা বেসিক তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, রাইট? ওকে, তো আমরা মানুষের পুষ্টির অভাবজনিত রোগ নিয়ে প্রথমে আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমার গলগণ্ড বা গয়টার। ঠিক আছে, সেই গলগণ্ড বা তোমার গয়টার আমরা দেখি। দেখো, আমি জাস্ট ইনিশিয়ালি কয়েকটা লাইন পড়ি, তারপর আমরা ডিটেলসে পড়তে যাব। প্রচলিত অর্থে গলগণ্ড বলতে থাইরয়েড গ্রন্থির যে কোনো ফুলাকে বোঝায়। এখানে তোমাদের অনেক কিছু জানতে হবে, থাইরয়েড গ্রন্থি কোনটা, কোন জায়গা থাকতেছে। গলগণ্ডের কিছু বিশেষ ধরনের চিকিৎসা বিজ্ঞানে গয়টার নামে ডাকা হয়, অর্থাৎ সব গলগণ্ড গয়টার নয়। আচ্ছা, টিউমার, ক্যান্সার, প্রদাহ নানা কারণে থাইরয়েড ফুলে যেতে পারে, সেগুলো গয়টার নয়। আচ্ছা, দ্যাট মিনস আমাদেরকে প্রথমে জানতে হবে থাইরয়েড গ্রন্থি নিয়ে, থাইরয়েড গ্রন্থিটা কোন জায়গা থাকে এবং কেন সেই গয়টারটা হয়, কেন থাইরয়েড গ্রন্থিটাই ফুলে যায়। এবং দেখো থাইরয়েড গ্রন্থিটা এইখানে দেখা যাচ্ছে, একজন মহিলা, ওনার গলার দিকে একটা থাইরয়েড গ্রন্থিটা ফুলে গেছে। এবং একটু ভালোভাবে খেয়াল করো, আমি যদি তোমাকে একটু ভালোভাবে দেখাই, কারণ একটু পরে আমি তোমাকে এয়ার স্ট্রাকচারটা দেখাবো, কি বলে আমি তোমাকে ওই থাইরয়েড গ্রন্থির স্ট্রাকচারটা দেখাবো। তো থাইরয়েড গ্রন্থির স্ট্রাকচারটা যখন আমি দেখাবো তখন তুমি একটা জিনিস খেয়াল করবা, যে থাইরয়েড গ্রন্থির যে স্ট্রাকচারটা আছে, থাইরয়েড গ্রন্থির যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে বাটারফ্লাই শেপের, এরকম প্রজাপতির মতন। ঠিক আছে, বাটারফ্লাই শেপের এরকম প্রজাপতির মতন। সো এইখানে যদি ফুলাটা একটু খেয়াল করো, ফুলাটা যদি একটু খেয়াল করো, দেখো এই বাটারফ্লাই শেপের ফুলাটা ফুলছে, এই যে দেখো বাটারফ্লাই শেপের, অর্থাৎ প্রজাপতির মতো এরকমভাবে ফুলছে ফুলাটা, যদি দেখতে পারো। ওকে, সো আমরা যাবো যে এইটার ডিটেলসে আমরা যাবো এখন আস্তে আস্তে। ওকে, তো দেখো আমাদের অভাবজনিত রোগ মানুষের এবং উদ্ভিদের, এই দুইটা জিনিস নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতেছি, রাইট? সো দেখো, মানুষের মধ্যে আমরা প্রথমে পড়তেছি হচ্ছে গয়টার। সো এটা জানার জন্য আমাদের আগে থেকে কিছু বেসিক জানা আসতে হবে। আমাদের অ্যাট ফার্স্ট জানতে হবে ব্রেইনের স্ট্রাকচার সম্পর্কে, যেটা তোমরা এই মোস্ট প্রবলি তোমাদের চ্যাপ্টার 10-এ আছে ব্রেইনের স্ট্রাকচারটা। তো দেখো, ব্রেইনের স্ট্রাকচারটা আগে দেখাই, তারপর দেখবো যে এটা কোন জায়গা থাকে এক্স্যাক্টলি সেটা দেখবো। আমাদের ব্রেইনের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, সেই স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম। দেখো, একবার মাথার মধ্যে থাকে এটার নাম হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটার নাম হচ্ছে কি সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটার মধ্যে এরকম ভাঁজ করা থাকে সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটাকে অগ্র মস্তিষ্ক বলা যায়। কি বলা যায়? অগ্র মস্তিষ্ক বলা যায়।
এটা হচ্ছে অথবা আমি বলতেছি সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার। আচ্ছা দেখো এটাকে কেন সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে ভাইয়া সেরেব্রাল কথার অর্থ হচ্ছে মাথা সম্পর্কিত, সেরেব্রাল কথার অর্থ কি মাথা সম্পর্কিত। আর হেমিস্ফিয়ার, দেখো ভাই স্ফিয়ার কথার অর্থ হচ্ছে গোলক, স্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি গোলক। সো এখানে যে হেমি যে কথাটা আসছে, সেই হেমি কথাটা আসছে হচ্ছে তোমার, হেমি মানে হচ্ছে এটা গ্রিক টার্ম বা ল্যাটিন টার্ম, এটা বোঝায় হচ্ছে সেমি। তাই সেমি মানে কি, তুমি যখন বলো যে ভাই ফাইনাল খেলা, তার আগে সেমি ফাইনাল খেলা চলতেছে, তার মানে কি সেমি মানে কি, সেমি মানে হচ্ছে হাফ বা অর্ধেক, সেমি মানে কি হাফ বা অর্ধেক। সো এই যে হাফ বা অর্ধেক, তুমি যখন মানুষের ব্রেনটাকে এক্সাক্ট স্ট্রাকচারে দেখবা, এটাকে যখন 3 ডাইমেনশনালি চিন্তা করবা, তখন এটাকে মনে হবে এটা যেমন একটা গোলকের হাফ। দেখো এখানে আমার একটা, এখানে এরকম একটা গোলক আছে, আমি গোলকটাকে কি করলাম, এই বরাবর কেটে ফেললাম ধরো, তাহলে আমি গোলকের এরকম একটা স্ট্রাকচার পাবো, রাইট? আমি গোলকের এরকম একটা স্ট্রাকচার পাবো, রাইট? দেখো মানুষের ব্রেনটা ঠিক এরকম উপরের দিকে, দেখো উপরের দিকে জাস্ট এরকম ভাঁজ করা আছে, আর স্ট্রাকচার ভিতরে একটু পেঁচাইছে টেচাইছে। সো এটা যেহেতু একটা গোলক, গোলক মানে হচ্ছে স্ফিয়ার, গোলকের ইংলিশ কি স্ফিয়ার, স্ফিয়ার। তো এইটার আগে যেহেতু একটা গোলককে কেটে ফেললে অর্ধেক যে স্ফিয়ারটা পাওয়া যায়, অর্থাৎ এটাকে আমরা বলবো সেমি স্ফিয়ার। কেন? কারণ এটা অর্ধেক, সো সেমি স্ফিয়ার। তো এই সেমি স্ফিয়ারের তোমার ওই সেমিটাকে আমরা রিপ্লেস করি হেমি দ্বারা, তো তখন আমরা সেটাকে বলে হচ্ছে হেমিস্ফিয়ার। তো সেরেব্রাল মানে হচ্ছে মাথা সম্পর্কিত বা ব্রেইন সম্পর্কিত, আর এখানে হেমিস্ফিয়ার মানে হচ্ছে ব্রেইন সম্পর্কিত যেই পর্শনটা অর্ধেক গোলকের মতো সেই পার্টটা। সো দ্যাট ইজ সেরেব্রাল হেমিস্ফিয়ার বা অগ্র মস্তিষ্ক। তো এই যে যে অগ্র মস্তিষ্কের নিচের দিকে আমরা দেখব যে এরকম টাইপের একটা অংশ চলে আসছে। তো এই যে অগ্র মস্তিষ্কের নিচের দিকে এরকমভাবে যে অংশটা চলে আসছে, সেটাকে বলা হবে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন। সেটা কি বলা হবে? মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন। তো দেখো তাহলে এটা হচ্ছে তোমার অগ্র মস্তিষ্ক, এটা হচ্ছে তোমার মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন, মিড ব্রেইন। দেন এটার নিচে তুমি মধ্য মস্তিষ্ক নিচে যখন আসবা, তখন তুমি দেখবা যে এখানে একটা ফুলা অংশ আছে যেটাকে বলা হবে পন্স। এইটার নিচে আরেকটা ফুল অংশ আছে যেটাকে বলা হবে মেডুলা অবলঙ্গটা। দেন নিচের দিকে স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু বা মেরুরজ্জু নেমে গেছে। পুরোটা স্ট্রাকচার আরও ডিটেলসে দেখাবো। তা দেখো সামনের দিকের এই ফুল অংশটা কি, সামনের দিকে ফুল অংশটা পন্স। এখন কেন ভাই এটাকে পন্স বলা হয়, কেন এটাকে মেডুলা অবলঙ্গটা বলা হয়, এটা যখন ব্রেইনের পুরো ডিটেলস স্ট্রাকচার পড়াবো তখন প্রত্যেকটা স্ট্রাকচারের আমি ব্যাখ্যা দিব। বাট আমার এই ক্ষেত্রে কেন আমি সেরিব্রাল হেমিস্ফিয়ারের স্ট্রাকচারটা পড়াইছি, কারণ এই স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। আমরা একটু পরে আরও কিছু এডিশনাল স্ট্রাকচার দেখবো, যে স্ট্রাকচার থেকে আস্তে আস্তে আমরা গয়টারটা কেন হইতেছে সেটা রিলেট করব। তো দেখো এটাকে বলা হচ্ছে পন্স, এটাকে বলা হচ্ছে তোমার মেডুলা অবলঙ্গটা, মেডুলা অবলঙ্গটা, মেডুলা অবলঙ্গটা, এটাকে বলা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। আচ্ছা তো দেন এই যে পন্স আর মেডুলা অবলঙ্গটার যে পিছনের অংশ, পিছনের অংশে আরও এরকম দুইটা খণ্ড আছে যেগুলোকে বলা হচ্ছে সেরেবেলাম, যেগুলোকে কি বলা হয়? সেরেবেলাম। আচ্ছা এই স্ট্রাকচারগুলো এখন তুমি না মনে রাখলেও আমার কোনো ধরনের প্রবলেম নাই। আমার প্রবলেম হচ্ছে তুমি যদি এই সেরিব্রাল হেমিস্ফিয়ার স্ট্রাকচারটাকে মনে না রাখতে পারো তখন। ওকে, তো আমরা দেখবো এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটা কোন জায়গায় থাকে। আস্তে আস্তে আমি বেসিকের দিকে যাচ্ছি, আমরা দেখবো কি এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটা কোন জায়গা থাকে। দেখো ধরো এটা হচ্ছে একজন মানুষের মাথা। সো এখান থেকে আসলো এরকমভাবে, এরকমভাবে আসলো। সো এই যে মানুষের মাথার এই সাইডটাতে হচ্ছে একটা চোখ আছে, দেখো চোখ। দেন এই সাইডটাতে আমার খাদ্য পরিপাক পড়ানোর সময় দেখাইছিলাম, এই সাইডটা হচ্ছে উপরের তালু, উপরের তালু মনে আছে কিনা, আমরা এদিকে পড়াইছিলাম এবং দেখাইতেছিলাম উপরের তালুর পিছনে এইদিকে আরও দুইটা প্লেট আছে, প্লেটের মতো বোনস আছে বা হাড় আছে, যেগুলোকে বলা হচ্ছে প্যালেটাইন বোনস। আর নিচে আর একটা চোয়াল আছে, দেখো তোমার উপরে চোয়াল আছে, নিচে একটা চোয়াল আছে। উপরের চোয়ালটাকে বলা হয় ম্যাক্সিলা, নিচের চোয়ালটাকে বলা হয় ম্যান্ডিবল। এই ম্যাক্সিলা আর ম্যান্ডিবলের মাঝখানে কি আছে ভাই? ম্যাক্সিলা আর ম্যান্ডিবলের মাঝখানে টাং বা জিহ্বা আছে। আচ্ছা তো এইটার উপরে দেখো, এই তুমি নিজের সাথে রিলেট করো, তোমার উপরের চোয়াল ম্যাক্সিলা, তার উপরে চোখ, তার উপরে গিয়ে মাথা, এবং এই যে মাথা আছে সেই মাথার ভিতরে, তোমার যে মাথাটা আছে সেই মাথার ভিতরে এই জায়গাটা থেকে তোমার এই যে যেই ব্রেনটা দেখাইতেছিলাম সেই ব্রেনটা, সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এই জায়গাটাতে এক্সিস্ট করতেছে।
দেন এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারের পরে এই যে মিড ব্রেইন আসছে, দেন মিড ব্রেইনের পরে তোমার এদিকে পন্স আসছে, দেন মেডুল অবলঙ্গটা আসছে, দেন এই বরাবর এই জিনিসটা এখান দিয়ে, দেন পিছন দিকে এইদিকে সেরেবেলাম আসছে। দেন কী হয়েছে দেখো, তোমার মাথার যে পিছনের সাইডে, এই যে এই সাইডটাতে, পিছনের এই সাইডটা একেবারে ঘাড়ের উপরের সাইডটাতে, ঘাড়ের উপরের সাইডটাতে কী হয়েছে, এখানে একটা ছিদ্র আছে। ঘাড়ের উপরের সাইডটাতে কী আছে, এখানে একটা ছিদ্র আছে। এখানে যেই তোমার এটা আসতেছে, এটা কি বলে, এই যে তোমার এই পর্যন্ত ব্রেইন শেষ, এটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। এই পর্যন্ত ব্রেইন শেষ, পন্স মেডুল অবলঙ্গটা সেরেবেলাম নিয়ে। দেন এই যে নিচের যে অংশটা, যেটা তোমার এই যে ছিদ্রটা আছে, সেই ছিদ্রটা বায়া বায়া নিচে নামা পড়বে এবং একটা রজ্জুর মতো, রজ্জু মানে কি রশি, এরকম রশির মতো নিচে নামা পড়বে, খেয়াল করো, রশির মতো নিচে নামা পড়বে। এবং এইটাকে বলা হয়েছে তোমার মেরুরজ্জু বা স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড। এই কী বলা হয়, স্পাইনাল কর্ড। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা নামছে এই দিক দিয়ে, এই জিনিসটা তোমার এই যে ঘাড় দিয়ে নেমে পিছনের মেরুদণ্ডের ভিতর দিয়ে আসা একেবারে নিচে কোমর পর্যন্ত বিস্তৃত। সো এটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড। আমার এত স্ট্রাকচার এইদিকে মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট এই জিনিসটাকে ট্রেস করো। এটা ছিল আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা ছিল কি আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, সেই সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে, অর্থাৎ সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে যদি আমি চিন্তা করি, ধরো এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। সো এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, সেই সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে দুইটা স্ট্রাকচার আছে। তোমরা এটা চ্যাপ্টার 10-এ পড়বা, তোমাদের দুইটা স্ট্রাকচার আছে, যে দুইটা স্ট্রাকচারকে বলা হয় থ্যালামাস। যে দুটো স্ট্রাকচারকে কী বলা হয়, থ্যালামাস। ভাই কেন এদেরকে থ্যালামাস বলা হয়, কারণ হচ্ছে ভাই থ্যালামাস মানে হচ্ছে তোমার চেম্বার। থ্যালামাস মানে হচ্ছে চেম্বার। তো এটা দেখতে মোটামুটি চেম্বারের মতো, দ্যাটস লাইক যে তুমি এখানে বসে থাকতে পারবা টাইপ। সো এই জন্য এদেরকে বলা হয় থ্যালামাস। এদেরকে কী বলা হয়, থ্যালামাস। এই যে থ্যালামাস তুমি দেখতেছো, সেই থ্যালামাসের নিচে এই সাইডটাতে, ঠিক এই সাইডটাতে এরকম একটা পোর্শন আছে ব্রেনের, এরকম একটা পোর্শন আছে, যেই পোর্শনটাকে বলা হয় হাইপোথ্যালামাস। বা এটা কেন হাইপোথ্যালামাস বলা হয়, বায়োলজিতে যখন তুমি স্টাডি করতে যাবা তখন হাইপো মানে হচ্ছে নিচে, তখন হাইপো মানে কি নিচে। তো এই যে স্ট্রাকচারটা তুমি দেখতে পারতেছো, সেই স্ট্রাকচারটা হচ্ছে এই যে থ্যালামাস আছে, সেই থ্যালামাসের স্ট্রাকচারের নিচে। সো দ্যাট ইজ কল্ড হাইপোথ্যালামাস। সো এই যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাসের নিচে এদিকে একটা গ্ল্যান্ড আছে, একটা গ্রন্থি আছে, যেটাকে বলা হয় তোমার পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। এটা কি বলা হয়, পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। তো এই যে পিটুইটারি গ্রন্থি আছে, সেই পিটুইটারি গ্রন্থির আবার দুইটা পার্ট দেখো, একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। সামনের দিকের পার্টটাকে বলা হয় সম্মুখ পিটুইটারি গ্রন্থি, বা আমরা যদি মেডিকেল টার্মে বলি তখন সামনের দিকেরটাকে বলা হয় অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। সো সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা সম্মুখ পিটুইটারি গ্রন্থি। আর একটা হচ্ছে পিছনের দিকে একটা গ্ল্যান্ড আছে, যেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। এখন মেইন কাহিনীটা এখান থেকে শুরু। তুমি তাহলে এই স্ট্রাকচারটাকে ট্রেস করো ভাইয়া। এদিকে ধরো যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাসের নিচে আমাদের এই জায়গাটাতে পিটুইটারি গ্রন্থি আছে। এখন আসো আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে তোমার এইখানে একটু ট্রেস করো ভালোভাবে। এই যে গলার যে পোর্শনটা আছে, এই সাইডটাতে আসো। এই সাইডটাতে গত ক্লাসে আমরা খাদ্য পুষ্টি পরিপাক যখন ফার্স্ট লেকচারটা পড়াই, এটা তো 3 নম্বর লেকচার। সো ফার্স্ট লেকচারে আমরা দেখাইছিলাম যে এইদিকে একটা আমাদের শ্বাসনালী থাকে, এবং এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো সামনে আরও তোমাদের 7th চ্যাপ্টারে, বায়োলজির 7th চ্যাপ্টারে। সো এই যে শ্বাসনালী, এটাকে বলা হয় ভোকাল কর্ড। তো এই যে শ্বাসনালীর তোমার এটা হচ্ছে ষড়যন্ত্র। সো ষড়যন্ত্রের নিচে এরকমভাবে শ্বাসনালী চলে আসছে বা ট্রাকিয়া চলে আসছে, ট্রাকিয়া বা শ্বাসনালী চলে আসছে। এটার পিছনে হচ্ছে খাদ্যনালী আছে, আমরা এটা আগের লেকচারগুলোতে দেখাইছি। এটার উপরে হচ্ছে এরকমভাবে এপিগ্লোটিস নামক একটা ঢাকনা আছে। আচ্ছা, মেইন কাহিনীটা শুরু হয় এই জায়গাটা থেকে। দেখো তোমাকে দেখাইতেছিলাম যে গলগণ্ঠের যে রোগীটা ছিল ফার্স্টে, সেই রোগীটার গলার দিকে হচ্ছে তোমার বেড়ে গেছে, গলার দিকে ফুলে গেছে। দ্যাট মিনস প্রবলেমটা সামহাও এই জায়গাটার কোনো একটা জায়গাতে ঘটছে। এখানে আলটিমেটলি হয় কি যে তোমার এই যেই ভোকাল কর্ড বা এই যে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের এই পাশে এরকম বাটারফ্লাই শেপের একটা গ্রন্থি থাকে, যেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি।
আমি যদি এটাকে অন্য ভিউয়ে দেখাই তাহলে ভিউটা এরকম হবে, দেখো এটা এরকম হবে। ধরো এটা হচ্ছে আমাদের সামনের দিক থেকে দেখতেছি, অর্থাৎ এই দিক থেকে আমি এই দিক থেকে দাঁড়ায় দেখতেছি ব্যাপারটাকে। তো সামনের দিক থেকে যদি দেখি তাহলে হচ্ছে এটা আমাদের ভোকাল কর্ড বা স্বরযন্ত্র, দেন এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। সো এই ট্রাকিয়া বা শ্বাসনালীর এই সাইড থেকে দেখো, এই সাইড থেকে দেখো, এই যে এরকমভাবে একটা তোমার বাটারফ্লাই শেপের এরকম একটা গ্রন্থি চলে আসে, যেটাকে আমরা বলি থাইরয়েড গ্রন্থি, আমরা বলি থাইরয়েড গ্রন্থি। তাহলে দেখো এখানে কি আছে, থাইরয়েড গ্রন্থি আছে। এখন আলটিমেটলি কি হয়, এই থাইরয়েড গ্রন্থিগুলো কি করে, একটা হরমোন নিঃসরণ করে। হরমোন জিনিসটা এখনই তোমরা এত ইজিলি এত ভালোভাবে বুঝবা না, বাট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো যে হরমোন হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স জাস্ট, যেটা তোমার বডির বিভিন্ন ফাংশন করে, বিভিন্ন কাজ করে। যেমন থাইরয়েড হরমোন তোমার বডির তোমার ধরো যে মেন্টাল কন্ডিশনকে উন্নত করে, বা তোমার একটা কাজ করার সময় তোমার যে শক্তিটা দরকার সেই শক্তিটা তোমাকে জোগাড় করে। এই সমস্ত জিনিস জোগাড় করা হচ্ছে তোমার সেই থাইরয়েড হরমোনটা। এই থাইরয়েড হরমোনটা প্রডিউস হচ্ছে এইখানে যে থাইরয়েড যে গ্ল্যান্ড আছে, অর্থাৎ থাইরয়েড যে গ্রন্থিটা তুমি দেখতে পারতেছো, যেটা হচ্ছে এখানে যে ভোকাল কর্ড যেটা আছে বা স্বরযন্ত্র যেটা আছে, বা আমি যদি বলি শ্বাসনালী, সেটার সামনের দিকে এই সাইডটাতে অনেক বোঝা যায় না টাইপ এরকম অবস্থায় আছে সেটা। এবং এটার মধ্যে কি হয়, এটার মধ্যে যেই সেলগুলো আছে বা এটার মধ্যে যে কোষগুলো আছে, তোমরা সেকেন্ড চ্যাপ্টারে তোমাদেরকে কোষ পড়ে আসছি, এটার মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলো কি করে, তোমার সেই থাইরয়েড হরমোনটা তৈরি করে। বাট এই যে এই থাইরয়েড হরমোনটা তৈরি করার জন্যে এখানের কোষগুলোর প্রত্যেকটা কোষের, অর্থাৎ থাইরয়েড হরমোনের স্ট্রাকচারটা তৈরি করার জন্যে এখানে তোমার আয়োডিন লাগে। অর্থাৎ ধরো এটা হচ্ছে থাইরয়েড হরমোন, এটা হচ্ছে থাইরয়েড হরমোন, বাট এই থাইরয়েড হরমোনটা তৈরি করতে গেলে এখানে কি লাগতেছে, ধরো আয়োডিন লাগতেছে, চারপাশে কি লাগতেছে, ধরো আয়োডিন লাগতেছে। তুমি আয়োডিন যদি দাও এই স্ট্রাকচারটার উপরে, তখন এটা হচ্ছে থাইরয়েড হরমোন হয়ে যাবে। সো ধরো আমি ব্যাপারটাকে একটু এভাবে দেখাই, আমি জাস্ট ধরো যে এটা হচ্ছে আমাদের গ্রন্থিটা, এটা হচ্ছে আমাদের গ্রন্থিটা, বড় করে দেখায়, অনেক বড় করে গ্রন্থিটা দেখা, এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা গ্রন্থি। সো এই গ্রন্থিটাতে আমরা এখন দেখি যে আলটিমেটলি হয় কি, জিনিসটা হয় কি। তা আমি বলতেছিলাম যে এখানে এরা কি করে, এখানে এরা হচ্ছে তোমার থাইরয়েড হরমোন উৎপন্ন করে। ইভেন এখানে প্রত্যেকটা কোষ, ধরো এখানে অনেকগুলো কোষ আছে, ধরো এখানে অনেকগুলো কোষ আছে, এখানে ধরো এখানে অনেকগুলো এরকম কোষ আছে। সো এখানে যতগুলো কোষ আছে প্রত্যেকটা কোষ কি করতেছে ভাইয়া, প্রত্যেকটা কোষ আমার সার্টিন অ্যামাউন্টের কিছু কোষ আছে, প্রত্যেকটা কোষ একটা স্পেসিফিক কাজ করতেছে, অর্থাৎ তারা থাইরয়েড হরমোন তৈরি করতেছে। বাট প্রবলেম ইজ দ্যাট থাইরয়েড হরমোন তৈরি করার জন্য তাদের কি নিতে হবে, আয়োডিন নিতে হবে। সো তোমার বডির, অর্থাৎ এটার চারপাশে যে রক্তনালী আসছে, সেই রক্তনালীর প্রত্যেকটা জায়গায় তোমার আলটিমেটলি আয়োডিন সাপ্লাই দিতে হবে, অর্থাৎ তোমার চারপাশে এরকমভাবে আয়োডিন সাপ্লাই দিতে হবে। তুমি যদি আয়োডিন সাপ্লাই দিয়ে রাখো, তখন এই গ্রন্থি কী করবে, তোমার থাইরয়েড হরমোন সে রিলিজ করতে পারবে, থাইরয়েড হরমোন সে উৎপন্ন করতে পারবে। ধরো আমি এটা চারপাশে আয়োডিন দিয়ে রাখলাম, আমি যখন চারপাশে এটা আয়োডিন দিয়ে রাখলাম, তখন এটা ইচ্ছা করলে সে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে। আমার যতটুকু থাইরয়েড হরমোন দরকার ততটুকু থাইরয়েড হরমোন সে প্রডিউস করে, এখানে প্রত্যেকটা সেল সে থাইরয়েড হরমোনটা প্রডিউস করে। আয়োডিন দিলাম, সেই আয়োডিনটাকে সে খরচ করে, এই আয়োডিনটাকে সে নিয়ে খরচ করে আমাকে সে থাইরয়েড হরমোন দিবে, এটা হচ্ছে থাইরয়েড হরমোন। ধর এখন কাহিনী হচ্ছে কি, আমাদের ব্রেন কিন্তু সব কিছুই কন্ট্রোল করে। এই যে এখানে যে সেলগুলো আছে, এই সেলগুলো যেন এক্সট্রা থাইরয়েড হরমোন উৎপন্ন না করতে পারে, কিংবা তোমার বডির কোনো একটা পার্টসের জন্য থাইরয়েড হরমোন দরকার, সেটা তোমার ব্রেন সেন্স করে। ব্রেন ইজ দ্য মেইন পার্ট যেটা তোমার বডিটাকে কন্ট্রোল করে। তো ধরো তোমার হাতটা নাড়ানোর দরকার, সেখানে কিছু পরিমাণ শক্তি ইউটিলাইজ করার দরকার, এবং সেখানে সামহাও থাইরয়েড হরমোনটা লাগবে, কজ গ্লুকোজ ইউটিলাইজেশনের জন্য সেখানে থাইরয়েড হরমোনটা লাগে ধরো। সো এটা তোমার ব্রেন ইনিশিয়ালি সেন্স করে, এবং এইখানে যে থাইরয়েড যে গ্রন্থিটা আছে, সেই থাইরয়েড গ্রন্থিটা ইচ্ছা করলে সে নিজ থেকে থাইরয়েড হরমোন উৎপন্ন করতে পারে না। সেটা করার জন্য অলওয়েজ আমাদের ব্রেইনের নির্দেশনা লাগে। দেখো
আমাদের ব্রেন যদি কোনো ধরনের নির্দেশনা না দেয় তাহলে আমি হাতটা নাড়াইতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, নাথিং। তোমার ব্রেন এই যে মাথার মধ্যে বসে আছে, সে বসে বসে সব কিছু কাজ করতেছে। এভরি তোমার ধরো যে যা যা তোমার লাগে, যত উপদেশ আদেশ যা দেওয়া লাগে সব তোমার ব্রেন দিতেছে, যত ফাংশন করা লাগে তোমার বডির সব কিছু তোমার ব্রেন দিতেছে। সো আমি যে এতক্ষণ বললাম যে এইটা থাইরয়েড হরমোন উৎপন্ন করে, বাট সেই থাইরয়েড হরমোন উৎপাদনটা ইন্ডিপেন্ডেন্ট না। এই থাইরয়েড গ্রন্থি কারোর উপর ডিপেন্ডেন্ট যে এটাকে জানান দেয় যে তুমি এখন থাইরয়েড হরমোন উৎপন্ন করো। এবং সেটা হচ্ছে আমাদের এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এই যে আমাদের ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাসের নিচে যে তোমার পিটুইটারি গ্রন্থি আছে, সেই পিটুইটারি গ্রন্থির যে এই যে সামনের পোর্শনটা, এই সামনের পোর্শন থেকে একটা হরমোন রিলিজ হয়, যে হরমোনটাকে বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড যে হরমোনটাকে কি বলা হয়, যে হরমোনটাকে বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি বলা হয়? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এক্স্যাক্টলি কি করে? এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এখানে আসার পরে সে এখানের থাইরয়েড গ্রন্থিকে বলে যে তুমি এখন থাইরয়েড হরমোন রিলিজ করো। তার মানে দেখো ব্যাপারটা কি হয়। ব্যাপারটা হচ্ছে ইনিশিয়ালি ব্রেন সেন্স করে যে তোমার এখন থাইরয়েড হরমোন প্রোডাকশনের দরকার। ব্রেন কি করে, সেই মেসেজটা কীভাবে পাঠাবে, তুমি মেসেজটা কীভাবে পাঠাও, চিঠি দিয়ে পাঠাইতে পারো, মোবাইলে পাঠাইতে পারো। তো ব্রেন তো অনেক দূরে। এই যে দেখো ব্রেন এই জায়গাতে আর থাইরয়েড গ্রন্থি হচ্ছে এই জায়গাতে। সো ব্রেন আর এই থাইরয়েড গ্রন্থির মধ্যে তো কোনো একটা যোগাযোগ মাধ্যম লাগবে, একটা ট্রান্সপোর্ট মিডিয়া লাগবে, যে মিডিয়ামের মাধ্যমে আমি আমার ইনফরমেশনটাকে ট্রান্সপোর্ট করতে পারবো যে এখন তুমি থাইরয়েড হরমোন উৎপন্ন করো। সো এখানে যে অ্যান্টেরিয়র যে পিটুইটারি গ্ল্যান্ড আছে বা অ্যান্টেরিয়র যে পিটুইটারি গ্রন্থি আছে, সেই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থি বা সম্মুখ পিটুইটারি গ্রন্থি যখন দরকার পড়তেছে তখন সে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে, উদ্দীপিত করে যে তুমি এখন থাইরয়েড হরমোন উৎপন্ন করো, এই মেসেজটা দেয়। এবং আমি এখানে দেখো ব্রেন এখানে যত বেশি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন দিবে, এখানে তোমার গলার মধ্যে যেই থাইরয়েড গ্রন্থি আছে সে তত থাইরয়েড হরমোন উৎপন্ন করে দিবে তোমাকে। মানে বুঝতে পারছো, পুরো ব্যাপারটা ব্রেন কন্ট্রোল করতেছে। ব্রেন এক্স্যাক্টলি ব্রেন যখন বুঝতেছে যে আমার এতটুকু হরমোন দেওয়া লাগবে, সে এতটুকু হরমোন দিতেছে। যখন বুঝতেছে না আমার একটু কম দিতে হবে তখন কম দিতেছে, যখন বুঝতেছে বেশি দিতে হবে তখন বেশি দিতেছে। ওকে, সো দেখো তাহলে সে কী করলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রডিউস করে দিল। সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আলটিমেটলি এই বরাবর আসলো এবং সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখানে যে থাইরয়েড যে গ্রন্থি আছে সেই থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করলো যে তুমি এখন থাইরয়েড হরমোন উৎপন্ন করে দাও। অ্যান্ড এই নির্দেশনা যখন সে পাইলো আলটিমেটলি সে কী করতে থাকলো, সে এখানে থাইরয়েড হরমোন সে উৎপন্ন করতে থাকলো। সে কী করলো, এই গ্রন্থি থাইরয়েড হরমোন উৎপন্ন করতে থাকলো। বাট একটা জিনিস কিন্তু আমি বলে দিছি, দেখো এই থাইরয়েড হরমোন ব্রেন চাচ্ছে, ধরো ব্রেন চাচ্ছে ওই থাইরয়েড গ্রন্থি 10টা থাইরয়েড হরমোন উৎপন্ন করুক। তো ব্রেন যে মেসেজটা দিছে সেই মেসেজটা ব্রেন হয়তো বা সেই 10টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পাঠাইছে যে তোমরা প্রত্যেকে গিয়ে একটা একটা করে উৎপন্ন করতে সহায়তা করবা। সো 10টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসলো, 10টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আইসা এখানে হচ্ছে 10টা আমার থাইরয়েড হরমোন উৎপন্ন করলো তারা। আমার যেটা আলটিমেট রেজাল্ট ছিল, আমার যেটা আলটিমেট দরকার ছিল সেটা তারা প্রডিউস করলো। এখন কথা হচ্ছে ধরো এই তুমি কাউকে একটা চিঠি পাঠাইছো, ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডকে চিঠি পাঠাইছো, প্রেমের চিঠি পাঠাইছো, এটার মধ্যে লেখা দিছো যে তুমি এই কাজটা করো। ঠিক আছে, আগের কালের যুগ, একেবারে মোবাইল টোবাইলের যুগ নাই। এখন তুমি চিঠির মধ্যে লিখছো যে আচ্ছা ঠিক আছে তুমি কি করো, তুমি ধরো যে কি করা যায়, তাহলে দিয়ে কী করানো যায়, ধরো তুমি বাসার থালা বাসন ধুইও, ওইরকমভাবে বইলা দিলা তুমি। আচ্ছা, এখন তুমি এই চিঠিটা তোমার প্রেমিকারে পাঠাইছো, আরেকজনের দিয়ে পাঠাইছো, একটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেই ইনফরমেশনটা নিয়ে গিয়া এই যে প্রেমিকাটা আছে, ধরো এটা হচ্ছে একজন প্রেমিক, এটা হচ্ছে একজন প্রেমিকা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখানে আসলো, চিঠি আসার পরে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই থাইরয়েড গ্ল্যান্ড বুঝলো যে তাকে এখন থালা বাসন ধুইতে হবে। এখন আমার কথা হচ্ছে তুমি যে তোমার প্রেমিকাকে পাঠাইলা চিঠিটা যে তোমাকে কি করতে হবে, থালা বাসন ধুইতে হবে, এখন সে কি এক্স্যাক্টলি আসলেই থালা বাসন ধুইছে কিনা সেটা তুমি কিভাবে জানবা? সেটা জানার জন্য কিন্তু আবার একটা মেসেজ
ব্যাক করতে হবে যে হ্যাঁ আমি থালা বাসন ধুইছি। এই মেসেজটা যদি তোমার মধ্যে ব্যাক না করে তাহলে কিন্তু তুমি শিওর না যে তুমি আসলে যতটুকু দিছো, তুমি যা করতে বলছো সেটা আসলে এক্স্যাক্টলি সে সেই কাজটা করছে কিনা। তোমার উল্টা একটা রিপ্লাই পাইতে হবে সেই মেসেজের। সো দ্যাটস ইট। আমাদের বডিও সেভাবে কাজ করে। দেখো থাইরয়েড অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা অ্যান্টিরিয়র পিটুইটারি গ্রন্থি বা সম্মুখ পিটুইটারি গ্রন্থি এখানে তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করে দিচ্ছে। সো সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই জায়গাতে আসলো। যখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই জায়গাতে আসলো তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসে তাকে উদ্দীপিত করলো এবং তাকে থাইরয়েড হরমোন উৎপন্ন করতে বললো। এখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমি আগে বলছি, তুমি ব্রেনের তো সবসময় তো বডির সেম অ্যামাউন্টের থাইরয়েড হরমোন লাগবে না। ব্রেন তোমার যতটুকু লাগবে ততটুকু সে পাঠাবে। সো ব্রেনের কোনো একটা সময় মনে হলো যে না বডির এই পার্টসটার জন্য আমার 10টা থাইরয়েড হরমোন দরকার, আবার ওই পার্টসটা একটু পরে মনে হলো ওই পার্টসটার জন্য 20টা থাইরয়েড হরমোন দরকার, আবার ওই পার্টসটার জন্য 5টা মাত্র থাইরয়েড হরমোন দরকার। সো ব্রেন এটা কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে? সে মেসেজের মাধ্যমে, যে সে এখানে ধরো 5টা থাইরয়েড হরমোন উৎপন্ন করার দরকার হলে সে 5টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করে দেয়। সো 5টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন সে উৎপন্ন করে তখন 5টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসে উদ্দীপিত করে আমার 5টা থাইরয়েড হরমোন রিলিজ হয়। ঠিক এরকমভাবে এখানে 10টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসে, 10টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন এখানে আসে 10টা থাইরয়েড হরমোন উৎপন্ন হয়। আমার যখন 20টা দরকার ব্রেন 20টা দেয়, 20টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করে দেয়, 20টা থাইরয়েড হরমোন উৎপন্ন হয়। ঠিক আছে, কিন্তু এই যে উৎপন্ন হইতেছে ভাই, এই যে বলতেছিলাম যে এই ব্যক্তিটা থাইরয়েড গ্রন্থি সে কি আসলেই 10টা না বা 5টা বা 20টা বা ব্রেনের নির্দেশ মতো অ্যামাউন্টের থাইরয়েড হরমোন রিলিজ করতেছে কিনা সেটা কিন্তু ব্রেনকে শিওর হইতে হবে যে আসলেই সে সেই কাজটা করতেছে কিনা। কারণ একটা ক্রিটিক্যাল জিনিস, ক্রিটিক্যাল কন্ট্রোল, তোমার বডির একটা ক্রিটিক্যাল কন্ট্রোল। কোনো একটা জায়গায় 20টা থাইরয়েড হরমোন দরকার, তুমি সেখানে 5টা থাইরয়েড হরমোন পাঠাইলা, তোমার বডি সেখানে দুর্বল হয়ে যাবে, ওই পার্টস বডির ওই পার্টস দুর্বল হয়ে যাবে, সেখানে কাজ করতে পারবে না, গ্লুকোজ ইউটিলাইজেশন করতে পারবে না। সো ব্রেন হ্যাজ টু বি শিওর দ্যাট আমি তাকে যতগুলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পাঠাইলাম, আমি তাকে যতটা থাইরয়েড হরমোন উৎপন্ন করতে পাঠাইলাম সে ততটা এক্স্যাক্টলি থাইরয়েড হরমোন উৎপন্ন করছে কিনা। সো এটার জন্যে এই যে এখানে যে থাইরয়েড হরমোন উৎপন্ন হয় সেটা আবার একটা ব্যাক মেসেজ দেয় ব্রেনকে। এখানে ধরো 5টা থাইরয়েড হরমোন উৎপন্ন হইলে 5টা থাইরয়েড হরমোন এখানে একটা মেসেজ দেয় যে আমরা 5টা উৎপন্ন হয়েছি, রাইট? এখানে কি করে তখন 5টা উল্টা একটা মেসেজ দেয় যে আমরা 5টা কি হয়েছি, উৎপন্ন হয়েছি। আচ্ছা, আবার এখানে যখন 10টা উৎপন্ন হয় এটা একটা মেসেজ দেয় যে আমরা 10টা উৎপন্ন হয়েছি। আবার এখানে যখন 20টা উৎপন্ন হয় তখন এটা একটা উল্টা মেসেজ দিচ্ছে আমরা 20টা উৎপন্ন হয়েছি এবং তুমি যতটা উৎপন্ন হওয়ার কথা বলছিলে আমরা ততটা উৎপন্ন হয়েছি, এই যে দেখো আমাদের পরিমাণটা, অ্যামাউন্ট। তো ব্রেন তখন স্যাটিসফাই হয়ে যায়, ব্রেন তখন নির্দেশ দেওয়া বন্ধ করে দেয়, আচ্ছা ঠিক আছে আমার বডির 20টা থাইরয়েড হরমোন দরকার ছিল, 20টা তোমরা উৎপন্ন হয়েছো, আমার আর এখন দরকার নেই, তোমরা এখন আর প্রডিউস করো না। আচ্ছা, সমস্যাটা হয় কোন জায়গাতে? সমস্যাটা হয় এই যে একটু আগে আমি একটা কথা বলতেছিলাম যে তোমার এই যে থাইরয়েড হরমোনটা প্রডিউসের জন্য, প্রোডাকশনের জন্য তোমার আয়োডিন লাগবে। তোমার কি লাগবে? আয়োডিন লাগবে। তুমি এখানে দেখো, এই যে দেখো, এই যে তোমার এইখানে প্রত্যেকটা সেল যদি থাইরয়েড হরমোন প্রডিউস করতে চায় তখন তার আয়োডিন লাগবে, এই যে বাইরে থেকে আয়োডিন দিতে হবে তাকে। প্রবলেমটা হয় এই জায়গাতে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জায়গাগুলোতে দেখা যায় যে ওইখানে আয়োডিনের খুব অভাব, কারণ সমুদ্র থেকে তারা দূরে। বাংলাদেশের ম্যাপটা দেখছো কিনা? দেখো বাংলাদেশের ম্যাপটা কীরকম। বাংলাদেশের ম্যাপটা হচ্ছে ঠিক এরকম। উত্তরাঞ্চলের মানুষদের এই রোগটা কেন বেশি হয়, উত্তরাঞ্চলের মানুষের এই রোগটা কেন বেশি হয় খেয়াল করো। এই ধরো এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে উত্তরাঞ্চল, সরি এই জায়গাটাতে এত বেশি হবে না। আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। সো বাংলাদেশের ম্যাপে তুমি যদি দেখো বঙ্গোপসাগরটা হচ্ছে এই সাইডে, বঙ্গোপসাগরটা কোন সাইডে? এই যে দেখো নিচের সাইডে, মানচিত্রের নিচের সাইডে। মানচিত্রের নিচের সাইডকে কি বলা হয় বলো? মানচিত্রের উপর সাইডকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, ঠিক আছে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। তো এই যে বঙ্গোপসাগর যেটা আছে, বে অফ বেঙ্গল, এটা হচ্ছে মানচিত্রের দক্ষিণে। খেয়াল করো, এই মানচিত্রের উপরের দিককে বলা হয় উত্তর দিক, নিচের এর অপোজিট দিককে বলা হবে দক্ষিণ দিক, আর মানচিত্রের ডান দিকটাকে বলা হবে পূর্ব
বাম দিকটাকে বলা হবে পশ্চিম। তো দেখো সমুদ্রের পানিতে এই তোমরা পড়ে আসছো না, ওই ইয়াতে যাও পর্যায় সারণী পড়ে আসছো না 17 নম্বর গ্রুপে। 17 নম্বর গ্রুপে কি থাকে? ফ্লোরিন, ক্লোরিন, দেন ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এই গ্রুপটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। তোমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছো, এটাকে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ। এটাকে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ। সো কেন হ্যালোজেন গ্রুপ বলা হয়? কারণ এই যে সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত, এবং এই যে সমুদ্রের পানি আছে সেই লবণাক্ত পানিটাতে, এটা লবণাক্ত হওয়ার কারণ হচ্ছে সেখানে বিভিন্ন টাইপের এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের লবণ থাকে। এবং কী কী থাকে? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এরা কি করে? সমুদ্রের লবণটা উৎপন্ন করে। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ, কারণ হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সমুদ্রে লবণ উৎপন্নকারী। তো এটাকে বলা হয় লবণ উৎপন্নকারী গ্রুপ। সো দ্যাট মিনস সমুদ্রের পানি যদি সামহাও কেউ, সমুদ্রের পানি খাওয়া লাগবে না। ধরো যে এটার আশেপাশে যে এরিয়াগুলো আছে, সেই আশেপাশের যে এরিয়া, অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলোর মানুষটা সামহাও ওরা কি করে? ওরা সামহাও ওদের যে কার্যক্রম, সেই কার্যক্রম সমুদ্রের সাথে সম্পর্কিত। তো দেখা যায় তুমি যদি দক্ষিণাঞ্চলে যাও, তুমি যদি কক্সবাজার যাও, চট্টগ্রাম যাও, কক্সবাজার বা সেন্ট মার্টিন, ওই এলাকার নর্মাল পানিও যদি তুমি খাইতে যাও, তখন দেখবা যে লবণাক্ত লাগতেছে তোমার কাছে নর্মাল পানিগুলো। মানে সমুদ্রের পানি একেবারে না, তুমি মাটির তল থেকে যদি পানি তুলো, কারণ হচ্ছে তোমার তখন তোমার লবণাক্ত লাগবে। কজ কি? কজ যেহেতু সমুদ্রের আশেপাশের এরিয়া, ওইখান থেকে মাটিটা পানিটা শুষে নেয় এবং শুষে সমুদ্রের পানি শুষে নিতে না। তো সমুদ্রের পানি যখন শুষে, তখন সেখানে তোমার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি সাবস্টেন্স এখানের মাটিগুলোতে থাকে। সো এইখানের জায়গাগুলোতে দেখা যায় যে এখানে যে মানুষগুলো আছে সামহাও সমুদ্রের সাথে রিলেটেড থাকার কারণে, এখানে দক্ষিণাঞ্চলের যে মানুষগুলো আছে, সেই দক্ষিণাঞ্চলের মানুষগুলো আলটিমেটলি দেখা যায় যে আয়োডিন, তারা আয়োডিনের যে সাপ্লাইটা, সেই আয়োডিনের সাপ্লাইটা তারা পায়। প্রবলেমটা ঘটে হচ্ছে এই যে বাংলাদেশের উত্তরাঞ্চলের যে মানুষরা আছে, এই যে একেবারে উত্তরাঞ্চলের মানুষগুলো, এই জায়গাটা আছে পঞ্চগড়, দেন এইদিকে আছে বগুড়া, দিনাজপুর, রংপুর, দেন এই জায়গাটা আছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। সো এই যে এই সাইডটা, দেন এইদিকে হচ্ছে তোমার নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকে হচ্ছে সিলেট, দেন সুনামগঞ্জ, এই হবিগঞ্জ, দেন এই সাইডটা হচ্ছে মৌলভীবাজার। সো এই যে সাইডটা আছে, স্পেশালি এই সাইডটা উত্তরাঞ্চলের যে মানুষ আছে, তাদের এরিয়াটা দেখো এই সমুদ্র থেকে অনেক দূরের এরিয়া, এবং আলটিমেটলি তারা এইখানের দক্ষিণাঞ্চলের মানুষেরা যে আয়োডিনের যে সাপ্লাইটা পাচ্ছে, তারা সেই সমুদ্রের পানিটা থেকে, সেই সাপ্লাইটা এখানের উত্তরাঞ্চলের মানুষেরা সেই সাপ্লাইটা আলটিমেটলি পায় না। বুঝতে পারছো? সেই সাপ্লাইটা আলটিমেটলি তারা কি করে না, তারা আলটিমেটলি সেই সাপ্লাইটা পায় না। বা কেন পায় না সেটার কষ্ট তুমি বুঝলা। তার মানে এই যে উত্তরাঞ্চলের যে মানুষেরা আছে, সেই উত্তরাঞ্চলের মানুষদের মধ্যে এই যে তুমি যে আয়োডিনের যে সাপ্লাইটা দিতেছো, সেই আয়োডিনের সাপ্লাই কম তাদের মধ্যে, তারা আয়োডিন কম খাচ্ছে। অ্যান্ড আলটিমেটলি কোনো একটা মানুষের সার্টিন লেভেলের কিছু আয়োডিন লাগে, সেই আয়োডিন থেকে যদি সে কম আয়োডিন নেয়, কম আয়োডিন খায়, তখন কিন্তু তার বডিতে আয়োডিনের অভাব পড়ে যাবে। যখন আয়োডিনের অভাব পড়বে, তখনই কিন্তু প্রবলেমটা ঘটবে, তখনই কিন্তু সমস্যাটা ঘটবে। দেখো তুমি ধরো যে একটা বাসার কাজ করতে শুরু করছো, এখন বাসার কাজ করতে শুরু করছো, একটু পরে দেখলা যে তুমি বলতেছো যে 10 জনের কাজ করতে, বাট তারা কাজ করে দিচ্ছে 3 জনের। তাই তুমি কি করবা? তাদেরকে দিয়ে মানে আরো বেশি কাজ করাবা, যাতে তুমি যে 10 জনের কাজটা চাচ্ছিলা, সেই 10 জনের কাজটা যেন তারা ফুলফিল করতে পারে। এখন দেখলা যে তুমি যে 10 জন মানুষ আনছো, তারা নর্মাল 10 জন মানুষ যে কাজটা করতে পারে, সেই কাজটা তারা করতে পারতেছে না। তখন তুমি কি করবা? আরো বাড়তি মানুষ আনবা, 20 জন 30 জন মানুষ আনবা, যেন তারা ওই 10 জন মানুষ যতটুকু কাজ করতে পারতো, নর্মাল 10 জন মানুষ যতটুকু কাজ করতে পারতো, ততটুকু কাজ যেন তুমি পাও। রাইট? তুমি ধরো যে একটা ঘর বানাইতে আনছো, তোমার এস্টিমেশন আছে, আচ্ছা ঠিক আছে, এটা যদি 10 জন মানুষে বানাইতে পারে, 10 জন, প্রত্যেকটা মানুষের কাজ করার ক্যাপাসিটি হচ্ছে এতটুকু, নর্মাল মানুষের 10 জন মানুষ যদি এই কাজটা করতে পারে, তাহলে আলটিমেটলি আমার মনে হয় যে কাজটা হয়ে যাবে এতদিনের মধ্যে। এখন তুমি দেখলা যে 10 জন মানুষকে তুমি আনলা, সেই 10 জন মানুষ অনেক দুর্বল, তারা কাজ করতে পারে না। তোমার এক্সপেকটেশন ওয়াইজ তারা সেই আউটপুটটা দিতে পারতেছে না। তুমি তখন কি করবা? 10 জন মানুষ কাজ করতে পারতেছে না, 10 জন মানুষ, প্রথমে 10 জন মানুষের উপর আবার করবো যে আচ্ছা ঠিক আছে, আগে 5 ঘন্টা কাজ করতে, এখন 10 ঘন্টা কাজ করতে হবে, 15 ঘন্টা কাজ করতে হবে, তবু আমি যতটুকু চাচ্ছি ততটুকু যেন হয়। বাট তারপরেও দেখলা যে হইলো না, তখন তুমি কি করবা? আরও বাইরে থেকে আরও মানুষ আনবা, এরকম
যেন তোমার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা যেন তুমি ফুলফিল করতে পারো। সো দ্যাটস ইট। এখানে দেখো প্রবলেম হচ্ছে আয়োডিন থাকলে তো কোনো সমস্যা নাই, প্রবলেমটা হয় যদি আয়োডিন না থাকে। প্রবলেমটা হয় যদি আয়োডিনের অভাব থাকে, তোমার যতটুকু আয়োডিন দরকার ততটুকু আয়োডিন যদি এর আশেপাশে না থাকে তখন প্রবলেমটা ঘটে। ভাই প্রবলেমটা কী হয় তুমি একটু খেয়াল করো। দেখো পুরো জিনিসটা এই জায়গাটাতে না বুঝবে সে আলটিমেটলি জিনিসটা ব্যাখ্যা দিতে পারবে না, এই জায়গাটা বুঝলে সে ব্যাখ্যা দিতে পারবে। এখন ধরো আমার বডির কোনো একটা জায়গা, ধরো আয়োডিনের অভাব আছে একজন ব্যক্তির দেহে আয়োডিনের অভাব আছে, এন্ড ধরো যে সেই ব্যক্তিটার ব্রেন সেন্স করলো যে তার হাতের বা পায়ের কোনো একটা সাইডের মধ্যে একটু বাড়তি কাজ করতে হবে, সে বাড়তি কাজ করতেছে বা তার মেন্টাল কোনো বেশি কাজ করতে হইতেছে, মানে মেন্টাল ওয়ার্ক করতে হইতেছে, আলটিমেটলি তার লাগবে, এটা কি বলে তোমার থাইরয়েড হরমোন লাগবে। অ্যান্ড তোমার থাইরয়েড অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড সেই জিনিসটা সেন্স করার পরে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করে দিল যে ভাই তুমি আমাকে সে ধরো যে 10টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পাঠাইলো, যেন এখান থেকে 10টা আলটিমেটলি কি প্রোডাকশন করা যায়, 10টা থাইরয়েড হরমোন প্রোডাকশন করা যায়। আগেই বলছি তুমি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেই পরিমাণে পাঠাবা সেই পরিমাণে থাইরয়েড হরমোন প্রডিউস হবে। সো এখানে 10টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সে পাঠাইলো, 10টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পাঠানোর পরে এখানে আলটিমেটলি তোমার 10টা আলটিমেটলি থাইরয়েড হরমোন উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু আয়োডিনের অভাব। এখন আয়োডিনের অভাব থাকার কারণে হয়েছে কি যে এখানে তুমি 10টা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পাঠাইছিলা, তুমি চাচ্ছিলা যেন 10টা থাইরয়েড হরমোন উৎপন্ন করে দেয়, বাট আয়োডিনের অভাবের কারণে সে কি করলো 10টা না উৎপন্ন করে 5টা উৎপন্ন করে দিল, কারণ তার তো আয়োডিনের অভাব, আয়োডিন তো ডেফিসিয়েন্সি। সো এই যে যখন 5টা উৎপন্ন করে দিল তখন এই 5টা ব্যাগ গেল হচ্ছে তোমার এই যে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের কাছে। অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড তো পুরাই বুকা, যে কাহিনী কি আমি পাঠাইছি ভাই তুমি 10টা উৎপন্ন করে দিতা, আমি তোমাকে মেসেজ দিলাম যে তুমি 10টা উৎপন্ন করে দিতে, তোমাকে 5টা উৎপন্ন করে দিতে। অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কী করবে, সে আগে তোমার মতো কাজটা করবে, তুমি তার এক্সপেকটেশন অনুযায়ী কাজটা পাচ্ছ না, তুমি কি করবা তাদের উপর লোড বাড়ায় দেবা যে আরে ভাই আরও বেশি বেশি কাজ কর। তখন কি করবে, এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড তার এক্সপেকটেশন ছিল 10টা থাইরয়েড হরমোন উৎপন্ন করা, তুমি উৎপন্ন করে দিয়েছো 5টা থাইরয়েড হরমোন, এই থাইরয়েড গ্ল্যান্ড 5টা থাইরয়েড হরমোন উৎপন্ন করে দিয়েছে। তখন এই অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড কী করবে, সে আরও পাঠাবে, আবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পাঠাবে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন পাঠাবে তখন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আবার এখানে আসবে, আবার সে ধরো আয়োডিনের তো অভাব 10টা পাঠাইছে, সে ধরো যে আরও 2টা উৎপন্ন করে দিচ্ছে। এখন এই দুইটার একটা ফিডব্যাক মেসেজ কিন্তু তার কাছে যাবে, কারণ আগেই বলছি একটা রিপ্লাই কিন্তু যায়, ব্রেনের মধ্যে একটা রিপ্লাই যায়। এই রিপ্লাই যখন অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড পাইলো, অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের তো মাথা নষ্ট, কী রে ভাই আমি তোকে পাঠাচ্ছি তুই 10টা উৎপন্ন করে দিতে, তুই আমার দেশ 5টা 2টা কী করবা, আবার লুট দিবা। এটা কি করে আবার এগেইন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পাঠায়, এগেইন এটাকে দেয়, এটা আবার ধর যে 2টা বা 3টা উৎপন্ন করে দেয়, তখন অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের তো মাথা নষ্ট হয়ে যায়। অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড ওই যে তোমার মতো কাজটা করবে, তুমি এক্সপেকটেশন ছিল তুমি এটা 10 জনের কাজ করবে, তুমি 10 জন মানুষকে আনছো তারা করতে পারতেছে না, তুমি কি করলা প্রথমে তাদের উপর লোড বাড়াইলা যে আগে 5 ঘন্টা কাজ করতে এখন 10 ঘন্টা কাজ করো। সেম এখানে লোড বাড়াইলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি বেশি পাঠাইলো কেন, যেন বেশি বেশি আমার থাইরয়েড হরমোন সে প্রোডাকশন করে দিতে পারে। একটা টাইমে বাই চান্স তুমি 10 জন মানুষ আনলা তারা কাজ করতে পারে না, তুমি টাইম বাড়ায় দিলা, তারপরেও তারা ওই এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে পারতেছে না, তুমি কি করবে আরও বাড়তি মানুষ আনবা। একটা টাইমে কী হয় অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মাথা নষ্ট হয়ে যায়, এই সম্মুখ পিটুইটারি গ্রন্থি কী করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এত অবাল প্রডিউস করে, এত বেশি বেশি প্রডিউস করে যে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তখন কি করে এখানে বলে ভাই আগে তোরা নিজেরা মানুষ বার, সেলফ প্রলিফারেশন হোক। অর্থাৎ এইখানে তুমি যেই এটা দেখতেছো তোমাকে জিনিসটা বুঝাই, তোমার জিনিসটা বুঝাই, দেখো আচ্ছা এই যে দেখো এই জিনিসটা ধরো এই জায়গাটাতে আমি অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটাকে যদি রাখি, এই জায়গাটাতে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটাকে রাখলাম, তো অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করে দিতেছে যেন তারা সবাই মিলে আলটিমেটলি যেন আমার কি উৎপন্ন করে দিতে পারে, থাইরয়েড হরমোন উৎপন্ন করে দিতে পারে, বাট তার এক্সপেকটেশন অনুযায়ী থাইরয়েড হরমোন সে উৎপন্ন করতে পারতেছে না। সো এক্সপেকটেশন অনুযায়ী যখন থাইরয়েড হরমোন উৎপন্ন করতে পারতেছে না, যখন এটার রেজাল্টটা
কম হিসেবে যাচ্ছে থাইরয়েড অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের কাছে, তখন সে বেশি বেশি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উৎপন্ন করতেছে যেন তারা বেশি বেশি উৎপন্ন করে দিতে পারে। বাট বেশি বেশি তারা উৎপন্ন করতে পারতেছে না, কজ কি? কজ হচ্ছে তাদের মধ্যে আয়োডিনের অভাব আছে। ধরো এখানে যে আয়োডিনগুলো দেখতে পারতেছে সেই আয়োডিন এত বেশি নাই। তখন কি হবে? তখন একটা টাইমে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কী হবে, ওভার প্রডিউস হবে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড খুব বেশি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রডিউস করবে, যেন আলটিমেটলি তুমি যেই কাজটা করতেছিলা, প্রথমে তাদের উপর লোড বাড়াও, তারপরে কাজ হচ্ছে না, মানুষ বাড়াও। তো তখন কি করে, এই যে সেলগুলো আছে, এই যে কোষগুলো আছে, সেই কোষগুলোতে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসে কী করে, কোষগুলোকে স্টিমুলেট করা শুরু করে, অ্যান্ড কোষগুলোকে তাড়াতাড়ি বিভাজিত হইতে স্টিমুলেট করে। ওই যে আগে কি ছিল, তোমার মানুষ বাড়াইতে হবে, এখানে কি করতে হবে, আমি যদি বেশি বেশি প্রোডাকশন করতে চাই, একটা হচ্ছে তাদের উপর লোড বাড়ায় দেওয়া, স্টিমুলেশন বাড়ায় দেওয়া, সেকেন্ড হচ্ছে তাদের পরিমাণটা বাড়ায় দেওয়া। এখানে আমার কয়টা কোষ ছিল, 1 2 3 4, ধরো যে এখানে সার্টিন অ্যামাউন্টের একটা কোষ ছিল, 30টা কোষ ছিল। তো 30টা কোষ যেই কাজ করতে পারে, 60টা কোষ যদি আমি বানায় ফেলি, 60টা কোষ আরও বেশি হয়তো বা কাজ করতে পারবে। তো কী হবে এখানে আলটিমেটলি, এই যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখানে আলটিমেটলি খুব বেশি বেশি আসবে, তখন কী হবে, এই কোষগুলো বিভাজিত হওয়া শুরু করবে খুব তাড়াতাড়ি। নর্মালি তোমার কোষগুলো দেখা যে কোষগুলো বিভাজিত হয় একটা নর্মাল রেট মেনটেন করে বিভাজিত হয়, যে 2 দিনে একবার বিভাজিত হবে। অ্যান্ড একটা কোষ থেকে আমরা যখন কোষ বিভাজন হয়, আমরা তোমাদের চ্যাপ্টার 3-তে পড়ে আসছি, একটা কোষ যখন বিভাজিত হয়, একটা কোষ বিভাজিত হয় 2টা কোষ উৎপন্ন করে ফেলে। তো এই 2টা কোষ যদি আবার বিভাজিত হয়, 2টা কোষ থেকে 4টা কোষ আমরা পাই। সো এরকমভাবে তুমি একটা জিনিস ইমাজিন করো, এখানে যদি বেশি বেশি এরকম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসতে থাকে, বেশি বেশি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসতে থাকে, সো আস্তে 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 কী হবে, আলটিমেটলি এখানে কোষ বিভাজন বাড়তে থাকবে, আলটিমেটলি কোষ সংখ্যা বাড়তে থাকবে। সো কোষ সংখ্যা বাড়তে থাকলে আলটিমেটলি এই যে জিনিসটা যেটা আছে সেটা আসতে, ভাই একটা জায়গায় যদি কোষ সংখ্যা বাড়তে থাকে, জিনিসটা কী হবে, ফুলে যাবে না? সো ফুলে যাবে, সো জিনিসটা আস্তে আস্তে ফুলে যায়। ধরো জিনিসটা আস্তে আস্তে ফুলে যায়, এরকমভাবে অনেক অনেক ফুলে যায়, এরকমভাবে ফুলে যায়। এবং এটা ফুলার শেপটা কী হবে, এই যে বাটারফ্লাই শেপের, দেখো এই বাটারফ্লাই শেপের এরকমভাবে ফুলে যাবে, সেরকমভাবে ফুলে যাইতে থাকে, অ্যান্ড এটা অনেক বড় হয়ে যায়। অ্যান্ড অনেক বড় হয়ে দেখো জিনিসটা নর্মালি তুমি যখন গলায় হাত দিবে তখন বুঝতেই পারবে না যদি কিছু একটা আছে, বুঝতেই পারবে না। বাট এটা একেবারে ফুলে গিয়ে এই যে আমরা ছবিতে যেরকমটা দেখাইছিলাম ঠিক ওই রকমটা হয়ে যায়। বুঝতে পারছো? গয়টার এই কন্ডিশনটাকে বলা হয় গয়টার, এবং এই কারণে আমরা দেখতেছিলাম যে ওই জিনিসটা ফুলে গেছে, এটাই কি বলা হয় গয়টার। ঠিক আছে, এটাই কি বলা হয় গয়টার। আমার মনে হয় যে আজকে আমি উদ্ভিদের জিনিসটা শেষ করতে পারবো না, আমার এই প্রাণীটা শেষ করতে হবে। ওকে, গয়টারের পরে যা হচ্ছে তোমার গয়টারের পরে কোনটা আছে জানি তোমাদের, ও রিকেটস। এখন তো রিকেটস ডিজিজ, সরি না, রিকেটস না, এটা হচ্ছে রক্ত শূন্যতা বা নাইট ব্লাইন্ডনেস বা রক্ত শূন্যতা। আশা করি তোমরা বুঝতে পারছো গয়টারটা কেন হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখন লিখো, এখন হচ্ছে দেও নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ। এখন রাতকানা রোগটা কেন হয় আমি তোমাকে বলি। দেখো, সো রাতকানা রোগটা কেন হয় এটা দেখার আগে প্রত্যেকটা টাইম অ্যানাটমিটা জানা লাগবে, হিস্টোলজিটা জানা লাগবে। অর্থাৎ তোমার একটা ডিজিজ জানতে গেলে তোমার ওইটা স্ট্রাকচারটা আগে জানতে হবে। তো এটার জন্য আমরা একটু চোখের একটু স্ট্রাকচারটা দেখি এবং আমরা বুঝি যে আসলে চোখ কিভাবে কাজ করে। সো প্রত্যেকটা জিনিসের সাথে আমি আগে বলতেছিলাম ব্রেইন সামহাউ রিলেটেড। সো দেখো এইদিকে এটা হচ্ছে আমাদের ব্রেইন, দেন ব্রেইন, এটা তো আমরা দেখছিলাম, এটা হচ্ছে আমাদের ব্রেইন। সো এটা হচ্ছে ব্রেইনের পোস্টেরিয়র পার্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, অর্থাৎ এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে পিছনের দিক। দেখো তুমি যদি আগের চিত্রটাতে দেখো, সরি এই যে এটা হচ্ছে ব্রেনের সামনের পার্ট, এটা হচ্ছে পিছনের পার্ট। সো আমরা নর্মালি কিভাবে দেখি এই জিনিসটা আমরা এক্সপ্লোর করি, যে একটা জিনিসকে আমরা কিভাবে দেখি। তো ধরো এটা হচ্ছে আমাদের চোখটা হচ্ছে ঠিক এরকম। এই চোখের তুমি দেখো, যদি আমি কালো কালিতে আঁকতেছি, তারপর দেখো চোখের বেশিরভাগ অংশটা হচ্ছে তোমার সাদা। দেখো তুমি তোমার নিজের চোখটার দিকে তাকাও, দেখো সাদা, মাঝখানে তুমি একটু কালো কিছু দেখতে পারতেছো, এক্স্যাক্টলি এটা কালো না, এটা হচ্ছে স্বচ্ছ, এটার পিছনে কালো কিছু আছে। সো এটা হচ্ছে তোমার চোখের পুরাটা, অর্থাৎ চোখের সামনের দিকে তুমি যেটা দেখতেছো উন্মুক্ত অংশ, সেটা মাত্র চোখের 6 ভাগের 1 অংশ, আরও 6 ভাগের 5 অংশ তোমার ভিতরে আছে।
সো ওইটা যদি চোখটা যদি বের করে আনো তখন ওইটা পুরাটাকে গোল বলের মতো হয়ে যাবে, সো এরকম বলের মতো। সো এই পুরাটা অংশ হচ্ছে সাদা, তুমি জাস্ট সাদা এই এতটুকু পোর্শন তুমি দেখতেছো, এই যে এইখান থেকে তুমি পোর্শনটা বাকি পোর্শনটা দেখতেছো, 6 ভাগের 1 অংশ বাইরে আসে আর 6 ভাগের 5 অংশ ভিতরে আছে। সো এটাকে বলা হয়েছে তোমার স্ক্লেরা, এটাকে বলা হয় কি স্ক্লেরা। তো এটার এই যে সামনের দিকের একটা স্বচ্ছ অংশ আছে যেটাকে বলা হয়েছে তোমার কর্নিয়া, যেটাকে কি বলা হয় কর্নিয়া, সামনের দিকে স্বচ্ছ অংশটা। নর্মালি তুমি যেই এখন চোখের সামনের দিকে যে অংশটাকে তুমি কালো দেখতেছো এটা হচ্ছে কর্নিয়া, এক্স্যাক্টলি এই অংশটা কালো না, এটা হচ্ছে একটা স্বচ্ছ পলিথিনের মতো, এটার পিছন দিকে কালো কিছু আছে যেটার কারণে তুমি এটাকে কালো দেখতেছো। অর্থাৎ পিছন দিকে এই জায়গাটাতে কুরয়েড থাকে, পিছন দিকে আরেকটা লেয়ার থাকে, অর্থাৎ তুমি যদি একটা বল এই বলটার একটা লেয়ার তুইলা ফেলো তখন ভিতরে আরেকটা লেয়ার পাবা, এটাকে যদি তুইলা ফেলো তখন ভিতরে আরও একটা লেয়ার পাবা। সো এরকম স্ট্রাকচারটা আর কি, আমি জাস্ট 2 ডাইমেনশনাল স্ট্রাকচারটা দেখাইতেছি। সো এটা হচ্ছে কুরয়েড, এটা হচ্ছে কুরয়েড। সো কুরয়েড হচ্ছে এই যে কুরয়েডের এই অংশটা এই বরাবর চলে আসে, দেন হচ্ছে এরকম আরেকটা লেয়ার, এই যে ওকে। এখন দেখো, তো এই যে যে কুরয়েড আছে সেই কুরয়েডের মাঝখানের এই জায়গাটাতে হচ্ছে তোমার সাসপেনসরি লিগামেন্ট, এত কিছু মনে রাখার দরকার নাই। সাসপেনসরি লিগামেন্ট এই জায়গাটাতে হচ্ছে তোমার একটা লেন্স আছে, লেন্স তোমরা নর্মালি ফিজিক্সে যে লেন্সগুলো পড়ো না এরকম একটা উত্তর লেন্স আছে তোমার চোখের ভিতরেও। দেন এটা হচ্ছে তোমার আচ্ছা চোখটাকে কেন তোমরা কালো দেখো সেটার কারণ হচ্ছে এই কুরয়েডের পুরো অংশটা হচ্ছে কালো, কুরয়েডের পুরো অংশটা হচ্ছে কালো, এই যে। এবং এই যে যে কালো অংশটা যেটা সাসপেনসরি লিগামেন্টের, এই যে দেখো একটা লিগামেন্ট যেটা ধরে রাখছে এই লেন্সটাকে, এটার বাইরের যে অংশটা সেটাকে বলা হয় আইরিশ। এই যে যে আইরিশটা আছে এক্স্যাক্টলি তুমি এই স্বচ্ছ অংশটা দিয়ে এই আইরিশটাকে দেখো, এবং আইরিশ হচ্ছে কুরয়েডের একটা পার্ট। সো এই জন্য তুমি কালো দেখো, এটার মাঝখানের অংশটা কিন্তু তুমি স্বচ্ছ দেখবে একটু ভালো করে যদি খেয়াল করো। তো এই যে যে অংশটা এটাকে হচ্ছে তোমার কি বলা হয় আইরিশ। এবং এইটার কারণে অনেক মানুষের চোখ দেখা যায় যে এটা অনেক সময় বাদামি হয়, যে কারণে অনেক সময় মানুষের চোখ বাদামি দেখা যায়, অনেক সময় নীল হয় যে কারণে অনেক মানুষের চোখ নীল দেখা যায়। আচ্ছা, মেইন পার্ট আমাদের কোনোটাই না, তুমি যদি কোনোটাই না মনে রাখো দ্যাট ডাজেন্ট ম্যাটার, আমি এটা নিয়ে তোমাকে প্যারা দিব না, তুমি এখন এসএসসি লেভেলের স্টুডেন্ট, তোমার এত কিছু জানারও দরকার নেই। আমি যে জিনিসটা জানাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি যখন একটু এটার নিচে ভিতরে আরও একটা লেয়ার আছে, এই যে এরকম একটা লেয়ার, এই লেয়ারটা এরকম কমলা কালারের, ঠিক আছে, বা গোলাপি রঙের এক্স্যাক্টলি গোলাপি রঙের কালারের, এটাকে বলা হয় হচ্ছে তোমার রেটিনা। সো এই যে যে রেটিনা আছে সেই রেটিনার লেয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি একটা বলটার উপর একটা লেয়ার, নিচে একটা লেয়ার, ভিতরে একটা লেয়ার, একেবারে ভিতরে আর একটা লেয়ার, সো এই লেয়ারটা হচ্ছে রেটিনা। এবং তুমি নর্মালি যখন আমরা কেন একটা বস্তুকে দেখি, কারণ ওই বস্তুটা থেকে আলোক রশ্মি যখন আমাদের চোখের ভিতর প্রবেশ করে তখন আমরা দেখি। বাট জিনিসটা এতটা ইজি না তুমি যতটুকু ইজি ভাবতেছো, এটা নিয়ে মনে হয় যে আমার 1-2 মাস পড়াশোনাই করা লাগছে কীভাবে আমরা একটা জিনিস দেখি। বাট তোমাকে যদি নর্মাল সেন্সে আমি বুঝাই জিনিসটা, নর্মাল সেন্সে বোঝাতে গেলে জিনিসটা এক্স্যাক্টলি কি, ধরো একটা আলোক রশ্মি আসলো, এখানে একটা বস্তু আছে, সেই বস্তু এখানে একটা পয়েন্ট আছে বা এখানে একটা বস্তু আছে, সেখান থেকে একটা আলোক রশ্মি আসলো, সে আলোক রশ্মি আসার পরে নর্মালি উত্তর লেন্সের মধ্যে কী হয়, একটা রশ্মি যদি এখান থেকে যদি একটা বস্তু থাকে সেই বস্তুটার মধ্যে একটা রশ্মি হচ্ছে তোমার এইভাবে আসলে সেটা হচ্ছে এই বরাবর চলে যায়, আর একটা হচ্ছে এই বরাবর আসে, এই বরাবর তারা গিয়ে একটা তোমার ফর্ম করে, এটা কি বলে একটা জায়গায় মিলিত হয়। তারা কি করে নর্মালি মিলিত হওয়ার পয়েন্টটা হচ্ছে তাদের এই যে রেটিনা, অর্থাৎ রেটিনা হচ্ছে এমন একটা পর্দা যেখানে গিয়ে তোমার যে আলোক রশ্মিটা যেটা আসতেছে সেটাকে মিলিত হইতেছে। বাট এই যে রেটিনার যে পর্দাটা আছে সেই রেটিনার পর্দাটার মধ্যে কোনো একটা আলোক রশ্মি পড়া মানে তুমি সেই জিনিসটাকে দেখে ফেলবে না, এখান থেকে সামহাও সেন্সেশনটা তোমার ব্রেইনে যাইতে হবে। এবং সেন্সেশনটা ব্রেইনে যায় কীভাবে, এই যে তোমার রেটিনা যেটা আছে সেই রেটিনার পিছন দিকে এরকমভাবে অনেকগুলো নার্ভ বা স্নায়ু আসছে, তোমরা পড়বা স্নায়ু বা নার্ভ, স্নায়ুকোষ তোমরা পড়ছো না, ক্লাস 8-এ পড়ে আসছো না, স্নায়ুকোষ পড়ে আসছো না, ঠিক এরকম থাকে, স্নায়ুকোষ পড়ে আসছো না, ঠিক এরকম থাকে স্নায়ুকোষগুলো, তোমরা তো চ্যাপ্টার 2-তেও মনে হয় তোমাদের পড়া ছিল, এই যে স্নায়ুকোষগুলো থাকে না এরকমভাবে, এটা হচ্ছে তোমার কোষ দেহ, দেন এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ডেনড্রন, দেন এটা হচ্ছে অ্যাক্সন, অ্যাক্সনটা এরকমভাবে আসে। তো এই যে স্নায়ুকোষের এইরকম নার্ভ এটা এক্স্যাক্টলি এখানে থাকে। সো এরকম অনেকগুলো লম্বা লম্বা এরকম, এটা শোয়ায় দাও, এরকম লম্বা লম্বা অনেকগুলো এরকমভাবে আসে চোখ থেকে, আসার পরে এরা হচ্ছে একটা বান্ডেল ফর্ম করার পরে এরা হচ্ছে তোমার ব্রেনের পিছন দিকে যায়, এই যে ব্রেনের এই সাইডটাতে আসে, এবং এই সাইডটাতে একটা ইনফরমেশন আসার পরে তুমি হচ্ছে আলটিমেটলি সেই বস্তুটাকে তুমি দেখবা,
বুঝতে পারছো? এখন আমার প্রশ্ন হলো যে ভাইয়া এখানে একটা আলোক রশ্মি আসলো, সেই আলোক রশ্মিটা তোমার চোখের মধ্যে পড়লো, এখন চোখের মধ্যে পড়া আলোক রশ্মিটা কিভাবে তোমার ব্রেন পর্যন্ত পৌঁছালো, আর ব্রেনটাই কিভাবে সেই জিনিসটা সেন্স করলো যে আচ্ছা এই বস্তুটা হচ্ছে এটা। দেখো এই যে যে নিউরনগুলো তোমরা যেটা পড়ে আসছো না, সেই নিউরনগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ইলেকট্রিসিটির তারের মতন, প্রত্যেকটা হচ্ছে কি একটা ইলেকট্রিসিটির তারের মতন, যেখানের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয়। নর্মাল তারের মধ্যে দিয়ে কি কারেন্ট যায় না? সেম তোমার বডিতে যে নিউরন আছে, তোমার বডির প্রত্যেকটা জায়গায় ব্রেন থেকে বের হয়ে প্রত্যেকটা জায়গায় ছড়ায় গেছে এই সমস্ত নিউরন। এবং এই যে নিউরনগুলো যেগুলো ছড়াইছে, এভরি নিউরন তোমার কি করতে পারে, ইলেকট্রিসিটি বহন করতে পারে, ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। ইলেকট্রিসিটি কি করতে পারে, ক্যারি করতে পারে। ধরো আমি তোমাকে এখানে টাচ করলাম, আমাকে কেউ একজন টাচ করলো, অ্যান্ড আমি সেই একজন যে টাচ করলো সেই টাচটা আমার ব্রেন কিভাবে বুঝতেছে? আমার ব্রেন সেটা বুঝবে ইলেকট্রিসিটির মাধ্যমে। কিভাবে? আমাকে যখন কেউ এখানে একটা টাচ করলো, সেই টাচের আমি যখন প্রেশার দিলাম, তখন এইখানে যে নার্ভগুলো আছে বা এখানে যে নিউরনগুলো আছে, সেই নিউরনগুলোর মধ্যে একটা ইলেকট্রিসিটি সৃষ্টি হয়েছে। আমি যখন এখানে প্রেশার দিলাম, তখন এইখানে যে নিউরনগুলো আছে, সেই নিউরনগুলোর মধ্যে একটা ইলেকট্রিসিটি ক্রিয়েট করছি। আমি এক্স্যাক্টলি এখানে প্রেশার দিয়ে এখানে একটা ইলেকট্রিসিটি ক্রিয়েট করছি। অ্যান্ড এইখানের যে ইলেকট্রিসিটি আমি যেটা ক্রিয়েট করলাম, সেই ইলেকট্রিসিটিটা আলটিমেটলি তোমার এই যেই তোমার নার্ভ আছে বা এই যে নিউরন আছে, সেই নিউরনের মধ্য দিয়ে গেল, নিউরনের মধ্যে দিয়ে আমার ব্রেইনের কোনো একটা স্পেসিফিক পর্শনে গেল। স্পেসিফিক পর্শনে যখন সেই ইলেকট্রিসিটিটা গেল, তখন ব্রেন সেন্স করলো যে আচ্ছা ঠিক আছে এখানে কেউ একজন চাপ দিছে। অর্থাৎ পুরো ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রিসিটি, জাস্ট ইলেকট্রিসিটি। তোমার ব্রেন পর্যন্ত যদি কোনো একটা ইলেকট্রিসিটি পৌঁছায়, তোমার ব্রেন সামহাও কোনো একটা ইনফরমেশন সেন্স করে। তুমি এখানে ব্যথা পাইছো, এটাও ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি এখানে কন্ডাকশন এসেছে। ইভেন আমরা যেই পেইন কিলারগুলো যেগুলো ইউজ করি, সেটাও কি কাজটা করে, জাস্ট ওইখানে ইলেকট্রিসিটি ফ্লোটাকে কমায় দেয়, ইলেকট্রিসিটি ফ্লোটাকে অফ করে দিয়ে তোমার পেইনটা বন্ধ হয়ে যায়, তোমার ব্যথাটা বন্ধ হয়ে যায়। সো আলটিমেটলি তুমি যখন একটা জিনিস তুমি দেখতেছো, সে দেখার ব্যাপারটাতেও সেম। এখানে আলটিমেটলি কি হচ্ছে, এখানে একটা তোমার আলটিমেটলি কি করতেছে, এখানে একটা আলোক রশ্মি আসতেছে। সেই আলোক রশ্মি যখন এখানে আসতেছে, আলোক রশ্মি আসার পরে এই জায়গাটাতে রেটিনার পর্দার উপরে পড়তেছে, সেখানে একটা ইলেকট্রিসিটি ফ্লো হইতেছে। ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার পরে সেই ইলেকট্রিসিটিটা আলটিমেটলি এই নার্ভগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে আর ব্রেনের পিছনের পর্শন, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, টার্শিয়াল মানে ফাইনাল ভিজুয়াল এরিয়াতে যখন আমার যাচ্ছে, ভিজুয়াল ফিল্ডে যখন যাচ্ছে, তখন আলটিমেটলি আমার ব্রেন চেঞ্জ করছে, আচ্ছা ঠিক আছে এই বস্তুটা হচ্ছে এটা, জিনিসটা হচ্ছে এটা। এখন আমার কথা হচ্ছে, দেখো আলোক রশ্মি যে কোনো জায়গায় পড়লেই যে সেখানে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমরা যখন সৌরবিদ্যুৎ ইউজ করি, তখন সেখানে ইলেকট্রিসিটির জন্যে, ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য সেখানে আমরা একটা সোলার প্যানেল ইউজ করি। তুমি দেখো সৌরবিদ্যুতের পুরো কনসেপ্টটা কি, সৌরবিদ্যুতের পুরো কনসেপ্টটা কি? সৌরবিদ্যুতের পুরো কনসেপ্টটা হচ্ছে যে তোমার এখানে একটা কি থাকবে, এখানে একটা সোলার প্যানেল থাকবে যেটা তোমার চালের মধ্যে থাকে। দেন এখানে একটা সোলার প্যানেল থাকে, এদিকে হচ্ছে তোমার সূর্য। দেন এই সোলার প্যানেল থেকে সামহাও আমরা তার নিয়ে আসছি, নিয়ে এসে আমার নিচে বাড়িতে ব্যাটারির মধ্যে রাখছি। সেখান থেকে আলটিমেটলি আমি এই লাইট ফ্যানে দিচ্ছি, ঠিক আছে, লাইট ফ্যানে দিচ্ছি। সেই লাইট ফ্যান দিয়ে আলটিমেটলি লাইট ফ্যানে দিছি, সেখান থেকে লাইট আলটিমেটলি জ্বলতেছে আমার। দ্যাট মিনস এখানে যে সূর্যের আলোক রশ্মিটা পড়ছে, সেই আলোক রশ্মিটাকে, সেই আলোটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতেছে এই সোলার প্যানেলটা। অর্থাৎ তোমার ইউ নিড এ সোলার প্যানেল টু কনভার্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইনটু ইলেকট্রিসিটি। এই যে লাইটটা আসছে, সেই লাইটটাকে যদি কনভার্ট করতে চাও তুমি ইলেকট্রিসিটিতে, ইউ নিড এ সোলার প্যানেল। এখন তাইলে জিনিসটা চিন্তা করে দেখো, আমাদের বডি আরও হাইলি সফিস্টিকেটেড, আরও হাইলি সফিস্টিকেটেড। আমার এখানে যখন কেউ প্রেশার করে, তখন এখানে শুধুমাত্র এখানে এমন একটা প্যানেল আছে, যে প্যানেলটা আমি যে প্রেশারটা দিচ্ছি, সেই প্রেশারটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারে। ক্যান ইউ ইমাজিন? আমাকে যখন কেউ প্রেশার দিচ্ছে, যখন কেউ টাচ করতেছে, আমার এখানে আমার পুরো বডিতে এমন কিছু প্যানেল আছে, যে প্যানেলগুলো কি করতেছে আলটিমেটলি এই আমার টাচটাকে তারা ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারতেছে। অর্থাৎ আমাদের বডি এতটা হাইলি সফিস্টিকেটেড, এটাতে শুধু আলো কনভার্ট করার প্যানেল নয়, আরও বিভিন্ন জিনিস কনভার্ট করার প্যানেল আছে। তোমার যখন গরম কিছু দিচ্ছে, তখন তুমি সেটা ফিল করতে পারতেছো, ঠান্ডা কিছু যখন দিচ্ছে, তখন তুমি সেটা ফিল করতে পারতেছো। হাও এখানে তোমার এরকম কিছু রিসেপ্টর আছে, এরকম কিছু
তোমার কন্ডাক্টর আছে যারা সেই কন্ডাকশনটা করে, যারা সেই ট্রান্সফরমেশনটা করে, তুমি যাই দিচ্ছ সেটা সেই ইলেকট্রিসিটিতে কনভার্ট করতেছে। তোমার চুলে যখন অন্য যদি কেউ হাত দেয় তাহলে তুমি বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ সেখানে সেই কন্ডাকশন, ওই যে প্যানেলগুলো যেটা কনভার্ট করবে, ট্রান্সডিউসারগুলো যেগুলো কনভার্ট করবে একটা সার্টিন টাইপস অফ মানে ইনফরমেশনকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে, সেই কনভার্সনের কোনো কিছু নাই। সো তোমার চোখ যে দেখতেছে, তার মানে দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট ইজ এন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলোটা যেটা আসতেছে সেই আলোটা যখন তোমার চোখে পড়বে তখন তোমার চোখকে সামহাউ কি করতে হবে, সেই জিনিসটা সেন্স করতে হবে। চোখের মধ্যে এই যে রেটিনা পর্দাটা বলতেছিলাম, সেই রেটিনা পর্দাটার মধ্যে কিছু কোষ থাকে, যে কোষগুলোকে বলা হয় রড কোষ এবং কোন কোষ। এই রড কোষ এবং কোন কোষ কি করে, এই যে রড কোষ এবং কোন কোষ হচ্ছে সোলার প্যানেল। এরা কি করে, এই যে এখানে যে আলোটা আসলো, এখানে যে লাইটটা আসলো, সেই লাইটটাকে কি করে, সে আলটিমেটলি ইলেকট্রিসিটিতে কনভার্ট করে দেয়। এবং সেই ইলেকট্রিসিটিটা, সেই কারেন্টটা আলটিমেটলি এই যে নিউরনগুলো আছে সেই নিউরনগুলোর মধ্য দিয়ে যায়, সেটা হচ্ছে আলটিমেটলি ব্রেনের পিছনে যখন যায় তখন গিয়ে তোমার ব্রেন সেটা সেন্স করে, ও আচ্ছা জিনিসটা হচ্ছে এটা। দ্যাট মিনস এখানে কিছু সোলার প্যানেল আছে, এবং সেই সোলার প্যানেলগুলো কি, একটা হচ্ছে রড কোষ এবং কোন কোষ। দেখো রড কোষগুলো ঠিক এরকম থাকে, কোন কোষগুলো থাকে হচ্ছে তোমার এরকম, এগুলো হচ্ছে কোন কোষ, রড কোষ। রড কোষ থাকে, কোন কোষ থাকে, এই রেটিনা পর্দাটার মধ্যে অনেক অনেক রড কোষ, কোন কোষ থাকে। এবং এই যে রড কোষ এবং কোন কোষ আছে, সেই রড কোষ এবং কোন কোষের কাজটাই হচ্ছে তারা এখানে যে আলোটা আসবে সেই আলোটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে। ইলেকট্রিসিটিতে কনভার্ট করে তারা হচ্ছে এই নিউরনগুলোতে দিয়ে দিবে, এই নিউরনগুলো কী করবে, পিছনে নিয়ে ব্রেনকে দিবে, ব্রেন সেটাকে সেন্স করবে। তো এই যে রড কোষ এবং কোন কোষ আছে তাদের মধ্যে আবার দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে দেখো, তুমি তীব্র আলোতে যখন দেখো তখন ওই তীব্র আলোটাকে সহ্য করতে পারে, এবং সেই তীব্র আলোটাকে তোমার আলটিমেটলি ইলেকট্রিসিটিতে কনভার্ট করার ক্ষমতা রাখে হচ্ছে কোন কোষ। বা তুমি যখন নর্মাল রঙিন আলোগুলোকে দেখো তখন সেই রঙিন আলোগুলোকে সেন্স করতে পারে, বা রঙিন আলোগুলোকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারে তোমার এই কোন কোষ। এই যে রড কোষ আছে, সেই রড কোষ কী করে, রড কোষ হচ্ছে মৃদু আলোতে সাদা কালো জিনিস, তুমি দেখো অন্ধকারে যখন বা মৃদু আলোতে যখন তুমি দেখবা তখন কখনোই তুমি রং বা কালার জিনিসটা সেন্স করতে পারবে না, তুমি শুধুমাত্র সাদা কালো জিনিসটা সেন্স করতে পারবা। সো তুমি যখন অন্ধকার আলোতে দেখো, অর্থাৎ সন্ধ্যার দিকে যখন তুমি একটা জিনিস দেখো তখন কিন্তু গাছের পাতা কি সবুজ কিনা ওটা কিন্তু তুমি বুঝতে পারো না। সো সন্ধ্যার দিকে তুমি যখন একটা জিনিস দেখতেছো তখন সন্ধ্যার দিকে আলটিমেটলি কী হইতেছে, এই যে ইলেকট্রিসিটিটা যে এই অল্প পরিমাণ যে আলোটা আসতেছে সেই অল্প পরিমাণ আলোটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারে হচ্ছে তোমার এই রড কোষ। বাট এইখানে একটা কাহিনী আছে, এই যে আমি বললাম যে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে সে আলোটাকে, হাউ ইলেকট্রিসিটিতে কনভার্টটা কীভাবে হয়, ইলেকট্রিসিটিতে কনভার্সনটা কীভাবে হয়, এখানে এক্স্যাক্টলি একটা স্ট্রাকচার থাকে ভিটামিন এ। আমি এটা তোমাদের ইন্টারে পড়াইছি জৈব জগতে, বাট আমি স্ট্রাকচারটা একটু দেখাই। স্ট্রাকচারটা থাকে এরকম, ঠিক এই রড কোষের ভিতরে, এই যে রড কোষের ভিতরে একটা স্ট্রাকচার থাকে, রড কোষের ভিতরে ধরো এটা হচ্ছে রড কোষ, এটা হচ্ছে রড কোষ। এই রড কোষের ভিতরে একটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম, মোস্ট প্রবলি এরকম স্ট্রাকচারটা। 11 সিস ট্রান্স কি জানি ছিল, সিস ট্রান্স এরকম ছিল। এর একটা জৈব যুগের এরকম একটা স্ট্রাকচার, এখানে ডাবল বন্ড থাকে। তো ডাবল বন্ড থাকার কারণে এটা একটু ফ্লিপ করতে পারে না। এক্স্যাক্টলি কাহিনীটা কি আমি বলি, এটা হচ্ছে তোমার এখানে কার্বন থাকে, প্রত্যেকটা জায়গায় এখানে কার্বন হাইড্রোজেন থাকে, কার্বন হাইড্রোজেন এরকম থাকে আর কি। 11 সিস ট্রান্সল, এটা এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ভিটামিন, এই স্ট্রাকচার নাম হচ্ছে রেটিনল, যেটা হচ্ছে ভিটামিন এ থাকে। এটা আসে হচ্ছে ভিটামিন এ থেকে, কি থেকে আসে, ভিটামিন এ থেকে সেই স্ট্রাকচারটা আসে। তো তুমি যখন একটা সূর্য থেকে বা কোনো একটা বস্তু থেকে যখন একটা আলো আসবে, আলো এসে যখন এটাকে হিট করবে, আলো আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এটা যখন হিট করবে তখন কি হয়, এখানে যে ডাবল বন্ড আছে সেই ডাবল বন্ড ভেঙে যায়। অ্যান্ড এইখানে ডাবল বন্ড ভেঙে যে পুরা এই যে স্ট্রাকচারটা আছে, এই এরপরে যে স্ট্রাকচারটা আছে এটা ঘুরে যায়। অর্থাৎ ব্যাপারটা এরকম থাকে নর্মালি। ধরো যখন আলো পড়ে তখন কি হয়, স্ট্রাকচারটা এরকমভাবে চেঞ্জ হয়ে যায়। এই যে দেখো, এটা এরকমভাবে ছিল, এরকমভাবে হয়ে যায়, ঘুরে যায়, এরকমভাবে ছিল, ঘুরে যায়। সো এই যে যখন ঘুরে যায় তখন আলটিমেটলি এই দিক থেকে একটা ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এখানে আরও কাহিনী আছে, এখন যাইতে হবে যে
তাহলে ভাই ইলেকট্রিসিটিটা কেমনে উৎপন্ন হয়, এখানে কেমনে ইলেকট্রন প্রোটন আসে, এখানে আরও কাহিনী আছে। এখানে কিছু তোমার চ্যানেল থাকে, যে চ্যানেলগুলোর মধ্যে যে সোডিয়াম পটাশিয়াম হুট করে ঢুকে অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়, সেই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়ার পরে তোমার মেমব্রেন পটেনশিয়াল থেকে তোমার আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে হচ্ছে সেটা সামনের দিকে যাইতে থাকে। অ্যান্ড ইপিএসপি তোমার আরও অনেক কাহিনী এখানে। বাট আমি যতটুকু বলতেছি, এখানে যখন তোমার এটা হিট করে এবং স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা ভিটামিন এ, ধরো রেটিনল, সেটা হচ্ছে রেটিনল বা রেটিনয়েড, সেখান থেকে আসছে তোমার ভিটামিন এ। এবং এই যে আমরা এই পর্দাটাকে পুরোটাকে রেটিনা বলতেছিলাম, সেটার কারণ হচ্ছে এখানে রেটিনল থাকে বা ভিটামিন এ থাকে, এই কারণে। তো ভিটামিন এ যখন থাকে তখন কি হয়, ভিটামিন এটা থাকলে এই স্ট্রাকচারটা তার কনফরমেশনাল চেঞ্জ করে, ঘুরে যায়, স্ট্রাকচারটা এরকমভাবে ঘুরে যায়। যখন ঘুরে যায় তখন রডকুশ থেকে একটা সিগন্যাল জেনারেট হয়, ইলেকট্রিসিটি জেনারেট হয়, যে ইলেকট্রিসিটিটা আলটিমেটলি তোমার ব্রেন পর্যন্ত যায়। দেখো এটা আলটিমেটলি তোমার ব্রেন পর্যন্ত যায়। এই যে এখানে ধরো, তাহলে এখানে যদি কোনো একটা আলু পড়ে, সেই আলুটা ভিতরে ভিটামিন এ এর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে যখন যায় তখন সেটা আলটিমেটলি ইলেকট্রিসিটি জেনারেট করে, যে ইলেকট্রিসিটিটা আলটিমেটলি এটার পিছনে যেতে 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 তোমার ব্রেন পর্যন্ত পৌঁছায় দেয়। কাহিনী দেখো, এই যে স্ট্রাকচারটা চেঞ্জ হইলো একবার, এই যে স্ট্রাকচারটা একবার চেঞ্জ হয়ে গেল, সে নষ্ট হয়ে গেল। আবার নতুন একটা স্ট্রাকচার, নতুন একটা রেটিনল তোমাকে এদিকে দিতে হবে। অর্থাৎ এই যে দেখো স্ট্রাকচারটা এই যে একবার চেঞ্জ হয়ে গেল, সে একটা ইলেকট্রিসিটি একবার উৎপন্ন করে দিল, সে কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ তুমি একটা ব্যাটারি ইউজ করলা, ব্যাটারিটা নষ্ট হয়ে গেল, ব্যাটারির কাজ ক্ষমতা শেষ, ব্যাটারিটা ফেলাই দিলা। তো সেল কী করে এক্স্যাক্টলি, এখানে ব্যাপারটা আরও জটিল। কিছু পরিমাণ ইউজ করতে পারে, আবার ইউটিলাইজ করতে পারে, রিজেনারেট করতে পারে, কিছু পরিমাণকে একেবারেই ফালাই দিতে হয়, এরকম কাজ হয়। বাট আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে বললাম যে এখানে রেটিনলটা কী করে, একবার যখন তুমি ইউজ করে ফেললা তখন তুমি এটাকে ফেলে দিলা, তো তোমার ওই রডকুশটা কী করে, তখন সেটাকে ফেলে দেয়। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখো, এতটুকু জিনিস তোমরা ক্লাস 9-10 পরেও বুঝবা, আমি যদি এদিকে রেটিনলের সাপ্লাই না দিই, এখানে ইলেকট্রিসিটি উৎপন্নতে জেনারেট হওয়াতে প্রবলেম ঘটবে। কারণ ইলেকট্রিসিটিটা মেইনলি জেনারেশনের জন্য দায়ী হচ্ছে আমার এই রেটিনল। এখন ধরো তোমার কোনো কারণে আলটিমেটলি ভিটামিন এর অভাব পড়লো, তোমার ভিটামিন এর অভাব পড়া মানে ভিটামিন এর স্ট্রাকচারটা এটা রেটিনল, এটা আলাদা আরেকটা নাম হচ্ছে রেটিনল। তো এই ভিটামিন এর যদি অভাব পড়ে, তার মানে রেটিনলের অভাব পড়ে যদি, তখন আলটিমেটলি রডকুশে ধরো পর্যাপ্ত পরিমাণে আমার এই সাবস্টেন্সটা নাই, আমার ভিটামিন এ নাই। ভিটামিন এ যদি না থাকে, ভিটামিন এটাকে বলতে পারো মেইন সোলার প্যানেলটা, যেই প্যানেলটা এক্স্যাক্টলি কনভার্সনটা করতেছে, আলোটা যেটা আসতেছে সেটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতেছে। সো তোমার এখানে যে তাপটা আছে, এখানে যখন তোমার সেই এটা যখন পড়লো, ধরো ভিটামিন এ এর অভাব পড়লো তোমার, সো ভিটামিন এ এর যখন অভাব পড়লো, তখন ভিটামিন এ এর অভাব পড়লে কী হবে ভাইয়া, আমার তো এদিকে তো রেটিনল নাই। রেটিনল যদি না থাকে, আলোকরশ্মি অনেক আলোকরশ্মি আসলো, অনেক আলোকরশ্মি আসলো, আইসাকে রডকুশকে ভরে ফেললো, লাভ আছে? আমার রেটিনল নাই, আমার সোলার প্যানেল নাই। আমার যে সোলার প্যানেল না থাকে, আমার পুরো ঘরের মধ্যে আলো পুরা ভরে গেল, একটা লাইট জ্বলবে এটা দিয়ে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে না, ইলেকট্রিসিটি প্রডিউস হবে না। সো যখন ভিটামিন এর অভাবটা পড়তেছে, যখন ভিটামিন এর অভাব হচ্ছে, তখন আলটিমেটলি যেই কাজটা হবে, সেটা হচ্ছে ভিটামিন এর যখন অভাব পড়বে, তখন এইখানে যে রডকোষগুলো আছে, সেই রডকোষগুলো আলটিমেটলি সেই কনভার্সনটা করতে পারবে না, সেই কনভার্সনটা আলটিমেটলি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে না। সেই ইলেকট্রিসিটি প্রডিউস না করতে পারার কারণে আলটিমেটলি এই দিক দিয়ে কোনো ধরনের সিগন্যাল যাবে না, ইলেকট্রিসিটি যাবে না, তোমার ব্রেন আলটিমেটলি সেন্স করতে পারবে না যে এই জিনিসটা কী। দ্যাটস ইট, তুমি কানা হয়ে যেতেছো আস্তে আস্তে, তুমি কী হয়ে যেতেছো, আস্তে আস্তে কানা হয়ে যেতেছো। অ্যান্ড এটাকে বলা হয় রাত কানা। বাট এক্স্যাক্টলি জিনিসটা রডকোষকে শুধুমাত্র ইফেক্ট করে না, কোন কোষকে ইফেক্ট করে। বাট একটা জিনিস আমি তোমাদেরকে বলতেছিলাম যে কোন কোষের ক্ষেত্রে কি হয়, যে কোন কোষ তীব্র আলোতেও কাজ করতে পারে। সো তীব্র আলোতে কাজ করতে পারে মানে এটার মধ্যে আলটিমেটলি মানে অনেক যখন আলো যায়, তখন কম পরিমাণ রেটিনল থাকলেও সেটা কাজ করতে পারে একটা সার্টিন টাইমে। বাট আস্তে আস্তে যদি তুমি ওইটার চিকিৎসা না করা হয়, অর্থাৎ ভিটামিন এর সাপ্লাই যদি দেওয়া না হয়, অনেক সময় আমরা ছোটো বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল দিই, দেন ভিটামিন এর জন্য তোমার গাজর আছে, গাজরের মধ্যে একটা সাবস্টেন্স থাকে না কেরোটিন, এখান থেকে ভিটামিন এ আসে, দেন কেরোটিন আছে, দেন তোমার গাজর বা এরকম শাকসবজি কিছু আছে, যেমন তোমার মাছের যকৃতের তেল আছে, কলিজা আছে, শাকসবজি, রঙিন ফল আছে, যেমন পাকা আম, কলা, পাকা আম, তারপরে কলা, সবজি আছে, মিষ্টি কুমড়া, গাজর, মলা, ঢেলা মাছ।
তো এগুলো যদি একটু না খায়, তখন যদি নার্স তাকে সাপ্লাই দেওয়া বা ভিটামিন এর ক্যাপসুল আমরা দিই ডিরেক্টলি, যদি সে না খাইতে থাকে, এই চিকিৎসাটা যদি না নেয়, ভিটামিন এ যদি না নেয়, তাহলে তুমি বুঝতে পারতেছো যে তার আস্তে আস্তে সে প্রথমত সে অন্ধকারের জিনিস দেখতে পারবো। অন্ধকারের জিনিসটা মৃদু আলোতে, আমি তো আগে বলতেছিলাম যে মৃদু আলোতে রড কোষগুলো কাজ করে, সো রড কোষগুলো ফার্স্ট এফেক্টেড হয়। সো দেখা যাচ্ছে সে দিনে ভালো দেখতেছে, বাট যখন মৃদু আলোতে যায় সে একেবারেই দেখে না। অর্থাৎ আমরা সন্ধ্যার দিকে বিকালের দিকে একটা জিনিস দেখতেছি, বাট সে দেখতেছে না। অর্থাৎ মৃদু আলোতে গেলেই সে দেখতেছে না। একটা টাইমে সেই জিনিসটা যদি ভিটামিন এ না নিতে থাকো, তোমার কোন কোষগুলো এফেক্টেড হবে তুমি সারাদিনের যে কোনো সময় দেখবা না। আস্তে আস্তে একটা মানুষ একেবারে পুরো কানা হয়ে যেতে পারে, এবং কন্ডিশনগুলোকে অনেক সময় জেরোফথেলমিয়াও বলা হয়। কি বলা হয়? জেরোফথেলমিয়া। সো বুঝতে পারছো তোমার আলটিমেটলি কী হয়? বুঝতে পারছো? ভিটামিন এর যদি অভাব হয়, তখন তোমার আলটিমেটলি রাতকানা রোগ হবে, আস্তে আস্তে পুরা কানা রোগও হয়ে যেতে পারে। সো এই জন্য ভিটামিন এর সাপ্লাইটা নেওয়াটা ইম্পর্টেন্ট। ছোটো মাছ খাইতে হবে, শাকসবজি খাইতে হবে, এখানে যে ফলমূলের লেখা আছে সেই সমস্ত ফলমূল খাইতে হবে। আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করো, আমি জাস্ট তোমাদেরকে বলি, আমাদের অনেক সময় কিছু ডিজিজ আছে, আমরা আস্তে আস্তে আরও কিছু হাই লেভেলের দিকে যাব তোমাদের লেভেলেই, যে ব্রেইনে, এই যে ব্রেইনের যে এরিয়াটা আছে না, সেই এরিয়াতে অটোমেটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হইতে থাকে। অটোমেটিক যদি ইলেকট্রিসিটি এই জায়গাটাতে উৎপন্ন হইতে থাকে, তখন ব্রেন কী করে জানো? ধরো তোমার সামনে একজন মানুষ আছে, সেই মানুষটাকে কেন দেখতেছো? সেই মানুষটা থেকে আলোক রশ্মিগুলো তোমার চোখের ভিতরে প্রবেশ করতেছে, ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, ইলেকট্রিসিটিটা ব্রেনের পিছনে যাচ্ছে, তুমি দেখতেছো। অনেক সময় কি যে সামনে কেউ নাই, বাট তোমার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ইলেকট্রিসিটি প্রডিউস হইতেছে কোনো একটা ডিজিজের কারণে। তুমি কারেন্টের তার যদি এইভাবে না লাগায়, ধরো যে ব্যাটারির সাথে লাগাই দিলা, একটা সুইচ দিলা, কোনো সময় সুইচটা নষ্ট হয়ে গেলো, অটো হয়ে গেলো পুরো কারেন্টের লাইন, ধরো যে এরকম কোনো কিছু একটা হইলো, তখন কী হবে? তখন ডিজিজ হবে এমন একটা, যে মানুষ অন্য কোনো কিছু দেখবে, বাট তার সামনে সেটা এক্স্যাক্টলি এক্সিস্ট করে না, বাট সে রিয়েলি দেখতেছে সেই জিনিসটা, কারণ তার ব্রেইন সেটা সেন্স করতেছে যে এখানে কিছু একটা আছে। অ্যান্ড কিছু মানুষের অডিটরি এরিয়া, ভিজুয়াল এরিয়া, অডিটরি এরিয়াটা হচ্ছে এই জায়গাতে থাকে। এই জায়গাতে যদি ইলেকট্রিসিটি উৎপন্ন হইতে থাকে, তখন এই জায়গাটা কি করে? তখন মানুষ কিছু শুনতে থাকে। কিছু কিছু পাগল আছে না, দেখবা ওরা বলতেছে যে আমি কিছু শুনতেছি, বাট তুমি শুনতেছো না, তুমি সুস্থ মানুষ, তুমি শুনতেছো না, সে শুনতেছে, কারণ কি তার ওই ব্রেইনের ওই জায়গাটাতে ইলেকট্রিসিটি প্রডিউস হইতেছে। কিছু মানুষের মধ্যে ট্যাকটাইল এরিয়া, সেন্সরি এরিয়া যেগুলো আছে, সেই সেন্সরি এরিয়া, অর্থাৎ তোমাকে টাচ করলে সেই সেন্সটা ব্রেইনের যে পর্শনটাতে যায়, সেখানেও ইলেকট্রিসিটি উৎপন্ন হইতে থাকে অটোমেটিক্যালি। এখন তোমার ব্রেইন সেন্স করতে থাকে যে তোমাকে কেউ টাচ করতে, তোমার কাছে মনে হবে কিছু পেশেন্ট আসবে তোমার কাছে, যে এখানে কিছু ফেলে দিতেছে, তোমার কাছে মনে হবে আরে ভাই কিচ্ছু তো নাই, কিন্তু তার কাছে সেটা সেন্সেবল, এখান থেকে একটা সেন্স যাচ্ছে সামহাও, অত নয়তোবা তার ব্রেইনের ওই এরিয়াটা সেন্স করতে হয় যে এখানে মনে হয় কিছু একটা আছে, ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। সো ইলেকট্রিসিটি ইজ দ্য মেইন থিং। তোমার ব্রেইন ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, তোমার হার্ট ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই হার্টের একটা আমরা পড়ি যে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তোমার হার্ট ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে, কতটুকু ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে এটা মেজার করি আমরা, এটা কি ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তোমার হার্ট ইলেকট্রিসিটি প্রডিউস করে, তোমার ব্রেইন ইলেকট্রিসিটি প্রডিউস করে, তোমার নিউরনগুলো ইলেকট্রিসিটি প্রডিউস করে। সো এখান থেকেই পুরোটা ইলেকট্রিসিটির খেলা। সো কিছু কিছু ক্ষেত্রে কোনো পেশেন্ট আছে, একটা সিজোফ্রিনিয়ার পেশেন্ট, তোমরা দেখছো কিনা এটা আমি বারবার বলি ব্রেন পড়াই দিকে, কারণ নাইলে স্টুডেন্টদের সেই সেন্সেশনটা আসে না যে ইলেকট্রিসিটিটাই যে আসলে কাজ করতেছে। তাদের মধ্যে 3টা এরিয়ায় অটোমেটিক্যালি জেনারেট হইতে থাকে। অর্থাৎ ধরো যে তার অডিটরি এরিয়া, ভিজুয়াল এরিয়া, ট্যাকটাইল এরিয়া, অর্থাৎ টাচ করলে যেই সেন্সেশনটা পায় সেই এরিয়াটা, শুনলে যেই ব্রেনের যে অংশটা কাজ করে সেই এরিয়াটা, দেখলে ব্রেনের যে অংশটা কাজ করে সেই এরিয়াটা, তিনটা জিনিস এই পুরো একটা ট্রায়াঙ্গেল, 3টা জিনিস একসাথে, শুধু বাইরে কিচ্ছু নাই, তারপরে 3টা জিনিস একসাথে ইলেকট্রিসিটি প্রডিউস করা স্টার্ট করে। অ্যান্ড একজন মানুষ পুরা অন্য কোনো কিছুর একটা এক্সিস্টেন্স সে দেখতে পায়, যেটাকে সে টাচ করতে পারে, টাচের ফিলিং সে পায়, যেটাকে সে দেখতে পারে, যেটাকে সে শুনতে পারে। অ্যান্ড সেই ডিজিজটাকে আমরা বলি সিজোফ্রিনিয়া। অ্যান্ড সিজোফ্রিনিয়ার পেশেন্টগুলো দেখা যায় যে অনেক সময় সুইসাইড করে এই কারণে। কারণ তুমি নর্মালি আশেপাশে তাকাইতেছো, কেউ যদি না থাকে তাহলে তুমি কেউরে দেখতেছো না। সিজোফ্রিনিয়ার পেশেন্টগুলো কী হয়, সে সবসময় দেখে যে তার আশেপাশে কেউ একজন আছে, সবসময় দেখে না, শুধু সে শুনে যে সে তাকে কথা বলতেছে, ইভেন সে তাকে টাচও করতে পারে, সে টাচের ফিলিংসটা পায়। এটা আমাদের ফেসবুক থেকে এখন ম্যাটাতে যাইতেছে আস্তে আস্তে। সো ফেসবুক পুরাটাকে ম্যাটাতে কনভার্ট করে ফেলছে। সো এই ম্যাটাতে কিন্তু ঠিক এরকম কিছু কাজ করতেছে, যে যখন তোমার ওই ভার্চুয়াল রিয়ালিটিতে যাবে, যে তুমি একটা জিনিস দেখতে পারতেছো, একটা জিনিস সেন্স করতে, ইভেন একটা জিনিস ফেসবুকেও তোমাকে
কেউ টাচ করতে পারবে। এখন তুমি বলতে পারো ফেসবুকে কীভাবে তোমাকে টাচ করবে, একজন মানুষ আছে ঢাকায়, আরেকজন মানুষ আছে ধরো যে বরিশাল, ঢাকায় থেকে আর একজন মানুষ আরেকজন মানুষকে কীভাবে টাচ করবে, অ্যাকচুয়ালি টাচ করবে না, টাচ করার ফিলিংসটা পাবে, কারণ ইলেকট্রিসিটি ইজ দ্য মেইন থিং। সো ফেসবুক থেকে যেটা এখন করা হচ্ছে সেটা হচ্ছে তোমার পুরো একটা মানে স্কিনের উপর দেওয়া যাবে এরকম কিছু একটা তারা চামড়া প্রডিউস করতেছে। সো ওই চামড়াটা এখানে থাকবে, অ্যান্ড ধরো বাইরে থেকে যখন তোমার এখানে একটা মেসেজ আসে তখন কিন্তু সেখানে ইলেকট্রিসিটি জড়িত, কারণ তোমার মোবাইলে যদি চার্জ না থাকে তাহলে তুমি সেই মেসেজটা পাবা না। সো আলটিমেটলি সেইটার সাথে ইলেকট্রিসিটি জড়িত, সো সেইটা আলটিমেটলি তোমার মোবাইলের সাথে কানেক্টেড করা থাকবে। সো আরেকজন যখন কোনো একটা ইনফরমেশান পাঠাবে সেই ইনফরমেশনটা ইলেকট্রিসিটি ওয়েতে আসবে, সেই ইলেকট্রিসিটিটা তোমার ফোন থেকে কনভার্ট হয়ে তোমার বডির ওই যে চামড়াটা আছে সেই চামড়াটাতে আসবে। ওই চামড়াটা সেই ইলেকট্রিসিটিটা যখন প্রডিউস করে তোমার শরীরে দিবে তখন তুমি সেই ফিলিংসটা পাবা, সেটার উপর ভিত্তি করে। সো আমি এই অনেকগুলো কথা এই কারণে বললাম যেন এই জিনিসটা তোমরা বুঝতে পারো, যেন মনে থাকে, ঠিক আছে। সো রাত কানার পরে, নাইট ব্লাইন্ডনেসের পরে আমরা যাবো হচ্ছে রিকেটস। আমরা যাবো হচ্ছে রিকেটস। দেখো, সো রিকেটস জিনিসটা কি, রিকেটস জিনিসটা কেন হয়? দেখো, আমাদের বডির পুরো স্ট্রাকচার গঠন করার জন্য হাড় প্রয়োজন, তাই না? আমাদের বডির পুরো স্ট্রাকচারে হাড় প্রয়োজন, ঠিক আছে। পুরো বডির স্ট্রাকচারে কি প্রয়োজন? হাড় প্রয়োজন। তোমার পুরো বডিতে হাড় আছে, হাড় গুড্ডি আছে। সো এই যে তোমার বডিতে যে হাড় আছে, ধরো এরকম একটা হাড় আছে, তো বডিতে যে হাড় আছে, তোমার বডিতে যে হাড় আছে সেই হাড়ের গঠনের জন্যে, অর্থাৎ হাড়ের ভিতরে গঠনের জন্য তোমার কিছু সাবস্টেন্স দরকার। যেমন কি কি আয়ন দরকার? তোমার হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম আয়ন দরকার, তোমার হাড়ের গঠনের জন্য ফসফেট আয়নের দরকার, PO4 3-। এবং এই যে আমরা হাড়টাকে এত শক্ত দেখি সেটার কারণ হচ্ছে সেখানে ক্যালসিয়াম, ফসফেট বা ক্যালসিয়ামের বিভিন্ন লবণ থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফেট থাকে। পাথরের মতো, পাথরের গঠনেও তোমরা কিছু কিছু পাথর, এই ভাই চুন কি চুনা পাথর থেকে আসে না? সেখানে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট থাকে, ক্যালসিয়ামের লবণ থাকে, তখন চুনা পাথর শক্ত হয়। তোমার হাড়ও শক্ত কারণ সেখানে ক্যালসিয়ামের লবণ আছে, ক্যালসিয়াম ফসফেট থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে। এখানেও ক্যালসিয়াম কার্বনেট থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে কারণ ক্যালসিয়াম আয়ন আসে, কার্বনেট আয়ন আসে, দুটা মিলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট আয়ন থাকে, ক্যালসিয়াম ফসফেট আয়ন থাকে। তো এগুলা থেকে হাড়টা হচ্ছে এরকম পাথরের মতো শক্ত হয়। সো এখন ধরো তোমার একটা বডি, আমি এখানে দেখাই বডিটা এরকমভাবে, তোমার একটা বডি এখানে আছে, বডির প্রত্যেকটা জায়গাতে তোমার হাড় আছে। এখন ধরো তোমার এই হাতের মধ্যে একটা হাড় আছে, হিউমেরাস এদিকে এক্সিস্ট করতেছে, হাতের মধ্যে এই জায়গাটাতে হিউমেরাস এক্সিস্ট করতেছে, রাইট? ওকে। সো এই হাড়ের গঠনের জন্য তোমার কি দরকার? ক্যালসিয়াম দরকার, ফসফেট দরকার, ক্যালসিয়াম কার্বনেট দরকার, সব কিছু দরকার। এখন পরিপাকের প্রথম দিকে আমরা যা পড়াইছিলাম, এই যে তোমার হাড়ের জন্য যে ক্যালসিয়াম দরকার, ফসফেট দরকার, কার্বনেট দরকার, এই যে ক্যালসিয়াম ফসফেট এই যে আয়নগুলো আছে সেই আয়নগুলো তোমার এই হাড় পর্যন্ত কীভাবে আসবে? লজিকটা সিম্পল, যে তোমার এই দিক থেকে প্রথমে তুমি যে যা খাবার খাইতেছো সেইখান থেকে আসবে। খাবার যখন খাইতেছে তখন খাবারটা খাদ্যনালীর মাধ্যমে আসতেছে, এটা পাকস্থলীতে আসতেছে, তারপর নিচে হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, এখান থেকে শোষিত হচ্ছে, শোষিত হয়ে খাদ্যটা কি করতেছে, এটা ফার্স্ট লেকচারে পড়াইছি আমি। এখানে কি হয়? তোমার খাদ্যটা আলটিমেটলি কি হয়? তোমার এইখানে যেই সেলগুলো আছে, ভিলাইগুলো আছে, সেই ভিলাইগুলোতে শোষিত হয়, সেই ভিলাগুলোতে শোষিত হয়ে আলটিমেটলি রক্তনালীতে প্রবেশ করে, সেই রক্তনালী আলটিমেটলি সারা বডিতে ছড়ায় যায় সেই রক্তনালী, এবং সেই রক্তনালী থেকে যা পুষ্টি তোমার পাওয়া প্রয়োজন, যেখানে যে পুষ্টি পাওয়া প্রয়োজন সেখানে সেই পুষ্টিটা পৌঁছায় যায়। সিম্পল একটা ডায়াগ্রাম। সো এখন দেখো কাহিনী কি হয়। আমার হয় যে আজকে রক্তশূন্যতা পর্যন্ত পড়াইতে পারবো, তারপর তোমাদের উদ্ভিদের জন্য আলাদা একটা লেকচার লাগবে, কারণ জিনিসটা একটু ইলাবোরেটলি পড়াইতেছে যাতে তোমাদের মাথায় থাকে। দেখো, সো এই যে তোমার, আমি যদি এই জায়গাটা একটু বড় করে দেখাই, এই জায়গাটা একটু জুম করে দেখাই, এই জায়গাটা ক্ষুদ্রান্তের জায়গাটা একটু বড় করে দেখাই। দেখো, ধরো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, এইখানে হচ্ছে তোমার ভিলাই আছে, তাই না? এখানে হচ্ছে ভিলাই আছে, জিনিসটা তোমাদের ফার্স্ট লেকচারে আমি পড়াইছি। এখানে হচ্ছে ভিলাই আছে, তো এখানে ধরো যে তুমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইতেছো,
এখানে ধরো তুমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার খুব ভালো করে খাইছো, বাট ভাইয়া তুমি যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাও সেটা যদি শোষিত না হয় তাহলে কি লাভ আছে? দেখো তুমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইলা, এখানে অনেক অনেক ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইলা, ফসফেট খাইলা, তোমার খাবারের সাথে ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, সব কিছু আছে, বাট তুমি যখন খাইতেছো খাওয়ার পরে আলটিমেটলি এটা যখন আসতেছে ক্ষুদ্রান্তে আসতেছে, ক্ষুদ্রান্ত পরে বৃহদান্ত, তারপরে তোমার পায়ুনালী, তাই না, মানে পায়ুপথ, এখান দিয়ে পায়খানা হিসেবে বের হয়ে যায়। সো তুমি ধরো যে কিছু একটা খাইতেছো, সেই জিনিসটা ক্যালসিয়াম খাইতেছো, ফসফেট খাইতেছো, তোমার খাবারের উপাদানের মধ্যে আছে, সেই ক্যালসিয়াম ফসফেটটা এখানে শোষিত হইল না, না হয়ে সে আলটিমেটলি পায়খানার সাথে বের হয়ে গেল, লাভ আছে কোনো? তোমার এই হাড় কি কোনো উপাদান পাবে? ক্যালসিয়াম পাবে, ফসফেট পাবে না। এখন এই যে তোমার বাহিরে ক্ষুদ্রান্তের এই দিকে যে ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, এই জিনিসগুলা এই যে যেই তোমার সেলটা আছে, এই যে ভিলাই যেটা আছে, ভিলাইয়ের পরে যে রক্তনালী আছে, সেইখানে শোষিত হওয়ার জন্যে, ধরো এখানে যে রক্তনালী আছে, সেই রক্তনালীতে যে শোষিত হওয়াটা, অর্থাৎ এই যে ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, এগুলা এই যে ভিতরে ঢোকাটা, ভিতরে ঢোকার জন্যে একটা ভিটামিন কাজ করে, যে ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন ডি। তুমি যে ভিটামিন ডি, আমরা নর্মালি যে ভিটামিন ডিটাকে জানি, সেই ভিটামিন ডিটা কী করে, এই ভিটামিন ডিটা একটা পাম্পের মতো কাজ করে এখানে। জাস্ট ধরো যে একটা পাম্পের মতো, ধরো যে এটা হচ্ছে ভিটামিন ডি, এটা হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডিটা কী করে, একটা পাম্প হিসেবে কাজ করে, যে কী করে একটা সাইডে ক্যালসিয়ামকে ধরে আর একটা সাইডে ফসফেটকে ধরে। ধরো এটা একটা পাম্প, একটা সাইডে ক্যালসিয়ামকে ধরলো, বাইরের সাইডে একটা সাইডে ক্যালসিয়াম, একটা সাইডে ফসফেট, দেন এটা ঘুরে গেল। সো এটা যখন ঘুরে যায় তখন এই যে ক্যালসিয়াম এবং ফসফেট যেটা আছে, সেই ক্যালসিয়াম এবং ফসফেট ভিতরে চলে যায়। দেখো দেখো আমার ধরো যে এইখানে চিন্তা করো, এই যে বাইরের দিকে ক্যালসিয়াম ফসফেট আছে, তুমি যখন ঘুরাইয়া দিলা তখন ক্যালসিয়াম ফসফেট সংযুক্ত হইলেও এটাকে ঘুরাইয়া দিলে ক্যালসিয়াম এবং ফসফেট উভয়ই ভিতরের দিকে ঢুকে গেল, উভয়ই কী করলো, ভিতরের দিকে ঢুকে গেল, রাইট? দেখো আমি জিনিসটা আরেকটু বড় করে দেখাই, জিনিসটা আরেকটু বড় করে দেখাই। সো এটা হচ্ছে ধরো আমাদের ভিলাই, অ্যান্ড এখানে ধরো তোমার রক্তনালী। সো রক্ততে প্রবেশ করার আগে তোমার সামহাও এই যে ভিলাই আছে, সেই ভিলাইয়ের ভিতর দিয়ে তো ভিতরে প্রবেশ করতে হবে, রাইট? সেই ভিলাইয়ের ভিতর দিয়ে কী করতে হবে, ভিতরে প্রবেশ করতে হবে না? সেই ভিলাইয়ের ভিতর দিয়ে যদি ভিতরে প্রবেশ করতে চায় তো এখানে কি করে, একটা পাম্প কাজ করে, একটা পাম্প কাজ করে, একটা পাম্প, এই পাম্পটাই হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি কি করে, বাইরের দিকে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামকে নেয়, আর এইদিকে যে ফসফেট আয়ন আছে সেই ফসফেটকে নেয়, ক্যালসিয়াম আয়নকে নেয়, আর কোন আয়নটাকে নেয়, ফসফেট আয়নটাকে নেয়, এবং এই পাম্পটা কি করে, ঘুরে তো এটাকে যখন এবার টার্ন করে, এটা যখন টার্ন করলে নেক্সট সিচুয়েশন হবে এরকম, দেখো টার্ন করে যখন, তখন নেক্সট সিচুয়েশন হবে এরকম যে এই সাইডে চলে আসলো ক্যালসিয়াম ফসফেট, আর এই সাইডে খালি অংশটা থাকলো। আমি অন্য ওয়েতে দেখাই, ধরো যে পাম্পটা হচ্ছে ঠিক এরকম, এরকম দুইটা হাত আছে, এক হাতে ক্যালসিয়ামকে ধরে আর এক হাতে ফসফেটকে ধরে, PO4 3- ধরে, দেন এই পাম্পটাকে ঘুরায় ফেলো। এই পাম্পটা যখন ঘুরে যাবে, তখন ঘুরে গেলে এখানে যে ক্যালসিয়াম এবং ফসফেট ছিল, ক্যালসিয়াম এবং ফসফেট ভিতরের দিকে চলে আসবে, এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট, PO4 3-, এরা এখন ইচ্ছা করলে রক্তনালীতে শোষিত হইতে পারবে। এবং এই যে পাম্পটা তুমি দেখতে পাচ্ছ, সেই পাম্পটা হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি যদি তোমার কাছে না থাকে, তখন তুমি যতই ক্যালসিয়াম এবং ফসফেট সমৃদ্ধ খাবার খাও না কেন, সেই ক্যালসিয়াম এবং ফসফেট সমৃদ্ধ খাবার তোমার আলটিমেটলি ক্ষুদ্রান্তে শোষিতও হবে না, রক্তনালীতেও আসবে না, রক্ততে না আসতে পারলে আলটিমেটলি তোমার হাড় পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। সো কী হয়, অনেক সময় মানুষ, এটা কয়েকটা কারণ হতে পারে। দেখো অনেক সময় মানুষ এক্স্যাক্টলি ভিটামিন মানে ক্যালসিয়াম এবং ফসফেট সমৃদ্ধ খাবার কম খায়। তো ক্যালসিয়াম এবং ফসফেট সমৃদ্ধ খাবার যদি কম খায়, তাহলে তো অলরেডি ক্যালসিয়াম এবং ফসফেট কম থাকবে। দেখো কেউ কোনো একজন মানুষ ধরো যে ক্যালসিয়াম এবং ফসফেট সমৃদ্ধ খাবারই কম খাইছে, তারা তো এখানে ভিটামিন ডি থাকা সত্ত্বেও তোমার রিকেটসিয়া হইতে পারে, রাইট? কেন হইতে পারে? কারণ তুমি ক্যালসিয়াম এবং ফসফেট যদি না থাকে, এখানে ভিটামিন ডি থাকে তো লাভ নাই, শুধুমাত্র ভিটামিন ডি আছে বাট ক্যালসিয়াম এবং ফসফেট নেই, তাহলে ভিতরে তো আর আলটিমেটলি ক্যালসিয়াম আর ফসফেট যাইতে পারবে না, কারণ যেহেতু নাই অ্যাকচুয়ালি। তো তখন কি হয়, আলটিমেটলি হাড়ে আর ক্যালসিয়াম ফসফেট পৌঁছাইতে পারে না। আচ্ছা, আরেকটা কোর্স কি, ভিটামিন ডি এর যদি ডিফিসিয়েন্সি হয়, ভিটামিন ডি এর যদি অভাব হয়, তখন যখন তোমার বডিতে ভিটামিন ডি এর অভাব হবে, তখন ভিটামিন ডি আলটিমেটলি এখানে কি করতে পারবে না,
এখানে এই ক্যালসিয়াম এবং ফসফেটটা শোষিত হইতে পারবে না। কারণ কি, ভিটামিন ডি একটা পাম্প। এখন তোমার কাছে যদি এই পাম্পটা যদি না থাকে, তোমার কাছে যদি এই পাম্পটাই না থাকে, তাহলে তুমি বাইরে যত তুমি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাও না কেন, যত তুমি ফসফেট সমৃদ্ধ খাবার খাও না কেন, আলটিমেটলি এই পাম্প না থাকার কারণে তোমার এই যে ক্যালসিয়াম এবং ফসফেটগুলা এই অন্ত্রে ক্ষুদ্রান্তে শোষিত হইতে পারতেছে না। এবং শুধুমাত্র ক্ষুদ্রান্তের শোষণের জন্য না, এই যে ক্যালসিয়াম এবং ফসফেটটা, ধরো এই যে এর পাশে একটা রক্তনালী গেল, এই রক্তনালীটা গেল, রক্তনালীর মধ্যে ক্যালসিয়াম ফসফেট ছিল, ক্যালসিয়াম ছিল, ফসফেট ছিল। এই যে এইখানে যে ক্যালসিয়াম ছিল, ফসফেট ছিল, সেই ক্যালসিয়াম ফসফেটগুলাও যখন এই তোমার হাড়ের ভিতরে ঢুকতে যাবে, হাড়ের স্ট্রাকচারের জন্য হাড়ের ভিতরে যখন ঢুকতে যাবে, তখন আলটিমেটলি হাড়ের ভিতরে ঢুকতে গেলেও তোমার এখানেও ভিটামিন ডি লাগবে। সো ভিটামিন ডি তোমার এই যে যেই হাড়ের উপাদান ক্যালসিয়াম এবং ফসফেট, সেই দুটাকে দুইটা সাইটে সে শোষণ করে। একটা সাইট হচ্ছে ক্ষুদ্রান্তের যে সাইট আছে, সেই ক্ষুদ্রান্তের সাইটে সে শোষণ করতেছে, আর একটা সাইট হচ্ছে তোমার যে হাড় আছে, সেই হাড়ের সাইটে সে শোষণ করতেছে। সো যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়, আলটিমেটলি কী হবে তুমি নিজেই বুঝতে পারতেছো, ক্যালসিয়াম ফসফেট এগুলো শোষিত হইতে পারবে না। শোষিত না হইতে পারলে তোমার যে হাড় আছে, সেই হাড়ে ক্যালসিয়াম ফসফেট আসতে পারবে না। আলটিমেটলি আগে বলতেছিলাম ক্যালসিয়াম এবং ফসফেট জিনিসগুলো কি একটা পাথরের মতো শক্ত করে দিবে হাড়টাকে। এখন ক্যালসিয়াম এবং ফসফেট যখন না থাকবে, তখন আলটিমেটলি সেটা পাথরের মতো শক্ত হইতে পারবে না। হাড় কী করবে, ধরো একটা শক্ত জিনিস, ধরো ভাইয়া এই কলমটা হচ্ছে শক্ত জিনিস, তো এই শক্ত জিনিসটাকে যেন একটা ভার দিব, অর্থাৎ আমি যখন এটার উপর চাপ দিব, প্রেশার দিব, তখন কি হবে, এই জিনিসটা শক্তই থাকবে, এই জিনিসটার কোনো ধরনের স্ট্রাকচারাল ডিফর্মিটি আসবে না, কোনো ধরনের চেঞ্জ আসবে না এটার মধ্যে, রাইট? আমি এটাকে চাপ দিতেছি, এটার কোনো ধরনের চেঞ্জ আসতেছে না। বাট আমি একটা নরম জিনিস নিলাম, ধরো যে ভাই আমি এখানে একটা নরম জিনিস নিলাম, ধরো যে আমি এই যে ধরো সেম জিনিস নিলাম, এটা হচ্ছে মক্সাক্লেপ অ্যামোক্সিসিলিন। সো আমি এটাকে হচ্ছে তোমার নিলাম, এখানে এটার উপর প্রেশার দিলাম, কিন্তু এটা হচ্ছে নরম, তো এটার উপর যখন প্রেশার দিলাম, তখন এটা কী হলো, বেঁকে গেল, রাইট? সো অনেক সময় কি হয়, অনেক সময় বেঁকে যায়, অনেক সময় কি হয় যে একটা নরম জিনিস, ধরো যে তুমি একটা পাটশোলা নিলা, সেটাকে তুমি প্রেশার দিলা, ধরো আমি ধরো যে এই স্কেলটাকে নিলাম, এখন এই স্কেলটা হচ্ছে তোমার ধরো না ভাঙতেছি না, এই স্কেলটা হচ্ছে তোমার ধরো আলটিমেটলি নরম। সো আমি যদি এটাকে একটু প্রেশার দিই, তাহলে এটা ভেঙে যাবে। সো আমার যেটা হয়, আমি যখন এখানে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ঘটলো, অ্যান্ড ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ঘটলে ক্যালসিয়াম এবং ফসফেটগুলো শোষিত হইতে পারলো না, বা ক্যালসিয়াম এবং ফসফেটগুলো যখন শোষিত হইতে পারলো না, আমার হাড়ের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফেট আসতে পারলো না। সো আলটিমেটলি হাড়ের যে স্ট্রাকচারটা, সেটা যতটুকু শক্ত হওয়ার দরকার ছিল, ততটুকু শক্ত হইলো না। ততটুকু যদি শক্ত না হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে বেশি চাপ দিলে সেটা আলটিমেটলি চাপ নিতে নিতে সেটা বেঁকে যাবে, আইদার বেঁকে যাবে, নাইদার অনেক সময় কি হয়, চাপ দিল এটা ভেঙে যাবে। এই যে যেই হাড়ের ভেঙে যাওয়ার কিংবা এই যে বেঁকে যাওয়ার যে প্রবণতাটা ক্রিয়েট হইলো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির ফলে, ক্যালসিয়াম এবং ফসফেট না আসার ফলে হাড়টা যে শক্ত হইতে পারলো না, তার ফলে যে তোমার এই যে হাড়টার ভেঙে যাওয়ার, ভঙ্গুর হয়ে যাওয়া কিংবা বেঁকে যাওয়ার যে প্রবণতাটা হইলো, বা অনেক সময় বেঁকে যায়, ভেঙে যায়, এই যে ডিজিজটা হইলো, সেই ডিজিজটাকে বলা হয় রিকেটশিয়া বা রিকেটস। এবং এটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। তো ছোটো বাচ্চাদের অনেক সময় কি, এই যে আমাদের যে ভিটামিন ডিটা আছে না, তোমার যে ভিটামিন ডি খাইতে হবে ব্যাপারটা এরকম না। ভিটামিন ডি কিন্তু তোমার বডিতে সূর্যের আলো থেকেও প্রডিউস হয়। অর্থাৎ ধরো তোমার যে স্কিন আছে, সেই স্কিনের মধ্যে ভিটামিন ডি এর একটা প্রিকারসার উপাদান, যেমন 25 কুলেক্যালসিফেরল মেবি, ওই কুলেক্যালসিফেরল থাকে বা কোলেস্টেরল একটা থাকে, যেটা আলটিমেটলি যখন সূর্যের আলোতে যাওয়া হয়, তখন সূর্যের আলোর প্রভাবে সেটা ভিটামিন ডিতে কনভার্ট হয়ে যায়। সো তোমার শুধুমাত্র ভিটামিন ডি এর খাবার খাইলে যে এটার অভাবটা পূরণ হবে সেটা না, তোমার ভিটামিন ডি এর খাবার খাওয়ার সাথে সাথে তোমার সারাদিন ঘরের ভিতর বসে থাকা চলবে না, একটু রোদের আলো নিতে হবে। এবং এই কারণে নবজাতক যে বাচ্চারা হয়, সেই নবজাতক বাচ্চাদের তো শুধুমাত্র মায়ের দুধ দিয়ে তাদের ক্যালসিয়াম বা ফসফেটের মানে কি বলে তোমার ওই এটা পূরণ করা সম্ভব হয় না, বা ভিটামিন ডি সবসময় খাওয়ানো সম্ভব হয় না। তো যেটা করা হয় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, আমরা কি বলি যে ছোটো বাচ্চা যখন একটা হয়, তখন ছোটো বাচ্চাটাকে নিয়ে একটু সকালের যে রোদটা থাকে, সেই রোদটাকে রাখা, সেই রোদটা রাখলে কী হয়, বাচ্চাটার যে স্কিনে তোমার যেই প্রিকারসর মলিকুলসগুলো থাকে, সেগুলো থেকে ভিটামিন ডি প্রডিউস হয়, সেই ভিটামিন ডিগুলো আলটিমেটলি সেই বাচ্চাটার হাড়গুলোকে শক্ত করে দেয়, ঠিক আছে? সো দ্যাট ইজ রিকেটশিয়া। এবং ভিটামিন ডি এর তোমার বিভিন্ন অন্য ধরনের বিভিন্ন খাবার খাইতে পারো, যেমন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, তোমার বিভিন্ন খাবার টাবার আছে, তোমরা এখানে দেখে নিবা। ও হাঙরের তেলে, কড লিভারে, দুধে, মাখনে, ডিমে, এই প্রত্যেকটা জিনিসে তোমার ভিটামিন ডি আছে, এবং ভিটামিন ডি খাইলে দেখা যাবে যে এই হাড়গুলো শক্ত থাকবে। কারণটা কি, ভিটামিন ডি যখন খাচ্ছ, ভিটামিন ডি এখানে পাম্প হিসেবে কাজ করতেছে, তোমার যত ক্যালসিয়াম এবং ফসফেট আছে সেগুলোকে ভিতরে ঢুকাইতেছে, ক্যালসিয়াম এবং ফসফেট আলটিমেট হাড়ের ভিতরে ঢুকতেছে, হাড় শক্ত হইতেছে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আরেকটা ডিজিজ, সেটা তো রক্তশূন্যতা।
আরেকটা ডিজিজ আছে, সেটা হচ্ছে রক্তশূন্যতা, সেই ডিজিজটাতে যাও। এনিমিয়া, এটা কি বলা হয়? এনিমিয়া। সেটা কি বলা হয়? এনিমিয়া। এনিমিয়া বা রক্তশূন্যতা। দেখো আমরা যখন ছোটবেলায় রক্তশূন্যতা শুনতাম তখন আমার কাছে মনে হতো যে রক্তশূন্যতা মানে রক্তশূন্য হয়ে গেছে এরকম টাইপের জিনিস, মানে রক্ত নাই বডিতে এরকম টাইপের জিনিস। বাট এক্স্যাক্টলি জিনিসটা এরকম না। তোমার বডিতে এনাফ অ্যামাউন্টের রক্ত থাকার পরেও সেটাকে রক্তশূন্যতা বলা যাবে। রক্তশূন্যতা অ্যাকচুয়ালি রক্তের ডেফিসিয়েন্সি না, এটা হচ্ছে হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি বা হিমোগ্লোবিনের রিলেটিভ অ্যামাউন্টের ডেফিসিয়েন্সি। আমি তোমাকে জিনিসটা বোঝাই। ধরো আমাদের যে রক্ত আছে বা ব্লাড আছে, আমাদের যে ব্লাড আছে, যে ব্লাডটা দেখো, সেই ব্লাডটার মধ্যে ব্লাডটাকে আমরা ইনিশিয়ালি দুইটা পার্টে ভাগ করতে পারি। ব্লাডটাকে আমরা দুইটা টাইপে ভাগ করতে পারি। ব্লাডের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে প্লাজমা অর্থাৎ তরল অংশটা, যেটা আমরা নর্মালি চোখে দেখতে পারি যে এটা তরল ফ্লুইড। আর একটা হচ্ছে ব্লাড সেলস। ব্লাড সেলস, ব্লাড সেলস মানে তুমি যদি অণুবীক্ষণ যন্ত্রে দেখো তখন এই যে ব্লাড আছে সেই ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের কণিকা থাকবে। তো সেই কণিকা বা ধরনের 3 ধরনের কণিকা আছে। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে কি আরবিসি বা রেড ব্লাড সেলস। কিছু রেড সেল আছে, রেড সেল আছে, রেড ব্লাড সেল, কিছু রেড ব্লাড সেল আছে যেগুলোকে বলা হয় আরবিসি। তারপরে কিছু হোয়াইট ব্লাড সেল আছে, যে হোয়াইট ব্লাড সেল আছে বা শ্বেত রক্ত কণিকা। তুমি যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখবে তখন এই জিনিসটা ট্রেস করতে পারবে, হোয়াইট ব্লাড সেল। আর কিছু তোমার অণুচক্রিকা বা প্লেটলেটস, অণুচক্রিকা বা প্লেটলেটস, প্লেটলেটস বা অণুচক্রিকা। তো এখন আলটিমেটলি এখানে কাহিনীটা কী হয় খেয়াল করো। এই যে আরবিসি থাকে, সেই আরবিসির স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, আরবিসিটা কেন লাল হয় সেটার কজ হচ্ছে ভিতরে হিমোগ্লোবিনের একটা স্ট্রাকচার থাকে। ভিতরে কিসের স্ট্রাকচার থাকে? হিমোগ্লোবিনের স্ট্রাকচার থাকে। দেখো আমি যে স্ট্রাকচারটা যদি দেখাই, সরি, ধরো এটা হচ্ছে আরবিসি, বাট আরবিসির রিয়েল লাল রংটা কেন আমরা দেখি? সেটার কারণ হচ্ছে ভিতরে, এটার ভিতরে একটা স্ট্রাকচার থাকে যেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। অ্যাকচুয়ালি 4টা চেইন থাকে ইনিশিয়ালি, এরকম 4টা চেইন থাকে যেগুলোকে বলা হয় গ্লোবিন। এরকম 4টা চেইন, এরকম 4টা চেইন থাকে যেগুলোকে বলা হয় গ্লোবিন। সো এই গ্লোবিনগুলোর উপরে তোমার সবুজ বিলিভার্ডিন থাকে। সবুজ কি থাকে? বিলিভার্ডিন থাকে। প্রত্যেকটার মধ্যে এরকম বিলিভার্ডিন থাকে। এবং এই যে বিলিভার্ডিনগুলো আছে সেই বিলিভার্ডিনগুলোর উপরে তোমার আয়রন বা লোহা থাকে। আয়রন আমি যদি মানে তোমার মানে সেট করার জন্য একটা রাখতেছি, ধরো যে এরকম আয়রন থাকে, আয়রন থাকে এরকমভাবে। তো দেখো এই যে স্ট্রাকচারটা, এই যে এখানে যে আমরা স্ট্রাকচারটা দেখতেছি, এখানে যে আমরা স্ট্রাকচারটা দেখতেছি, এই যে বিলিভার্ডিন, এটার মধ্যে যে আয়রন থাকতেছে, এটার মধ্যে যে আয়রন থাকতেছে, আয়রন বা লোহা, অর্থাৎ অ্যাকচুয়ালি Fe2+ থাকে, অ্যাকচুয়ালি Fe2+, আয়রন বা লোহা। এই যে দেখো স্ট্রাকচারটা এখন একটা এইচ এর মধ্যে দেখা যেতেছে, সো এটাকে বলা হয় হিম। সো এই যে হিম আর এই যে গ্লোবিন যখন একসাথে অ্যাড হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হিমোগ্লোবিন। এবং এই যে হিমোগ্লোবিন সেটার আলটিমেট রেজাল্টেন্ট যে কালারটা, সেই কালারটা হচ্ছে রেড। দ্যাটস ওয়াই দে আর কল্ড রেড ব্লাড সেলস। ভাই এটা এক্স্যাক্টলি কী কাজ করে? এটা তোমার অক্সিজেন ক্যারি করে, অক্সিজেনটাকে ক্যারি করে। এই যে আমরা বলি না যে আমাদের রক্ত কি করে অক্সিজেনটাকে, এই যে তোমাদের 4th চ্যাপ্টারে আমি পড়ে আসছিলাম যে ভাই ধরো তোমার দূরবর্তী একটা সেল আছে, এই সেলের মধ্যে অক্সিজেন দরকার, তোমার গ্লুকোজ দরকার। আমি কি বলতেছিলাম, ভাই তোমার এইদিকে রক্ত যেটা আসে সেই রক্ত কি করে? এই অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে আসে। এক্স্যাক্টলি রক্ত ক্যারি করে নিয়ে আসে না। রক্তের মধ্যে এই যে তোমার আরবিসি আছে, রেড ব্লাড সেল আছে, সেই রেড ব্লাড সেল সেটাকে ক্যারি করে নিয়ে আসে। ভাই শুধু রেড ব্লাড সেল ক্যারি করে নিয়ে আসে না, এক্স্যাক্টলি রেড ব্লাড সেলের ভিতরে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিন ক্যারি করে নিয়ে আসে। হিমোগ্লোবিন ক্যারি করে নিয়ে আসে না। এই যে হিমোগ্লোবিনের ভিতরে যে হিম পোর্শনটা দেখতেছো, সেই হিম ক্যারি করে নিয়ে আসে, হিমো ক্যারি করে না। ক্যারি করে এক্স্যাক্টলি এখানে তোমার এই যে বিলিভার্ডিন দেখতেছো আর এই যে লোহার যে পোর্শনটা দেখতেছো, আয়রন যে পোর্শনটা দেখতেছো, সেইখানের মাঝখানের একটা স্পেস, অর্থাৎ এইখানে তুমি যেই এটা দেখতেছো, এখানে হিমের যে স্পেসটা দেখতেছো, এই যে হিম, এখানে হচ্ছে হিম, দেন এই জায়গাটাতে হচ্ছে তোমার অক্সিজেন, অর্থাৎ ধরো এই জায়গাটা হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেনটাতে যে কানেক্ট করতেছে, লোহাটা দিয়ে ধরো যে অক্সিজেনটাকে এখানে কানেক্ট করতেছে। সো এখানে অক্সিজেনটাকে কানেক্ট করা হয়, দেন আলটিমেটলি আরবিসিটা ট্রান্সপোর্ট হয় এক জায়গাতে। এটা তো ফ্লুইড,
তো এই আরবিসির ভিতরে ধরো যে অক্সিজেনটা ঢুকলো, দেন অক্সিজেনটা ঢুকার পরে এটা আলটিমেটলি এখানে আসলো, এখানে আসার পরে এটা আলটিমেটলি ক্যারি হয়ে তোমার এই পর্যন্ত আসলো। এই পর্যন্ত আসার পরে স্ট্রাকচারটা থেকে অক্সিজেনটা আসলে ছুটে যায়, ছুটে গিয়ে অক্সিজেনটা সেল পর্যন্ত পৌঁছায় দেয়। তো এটা হচ্ছে তোমার এই রেড ব্লাড সেলের ফাংশন, যে এটা অক্সিজেনকে ক্যারি করে, এক্স্যাক্টলি হিমোগ্লোবিনটা অক্সিজেনকে ক্যারি করে। সো এই যে হিমোগ্লোবিনটা অনেক সময় কি হয়, হিমোগ্লোবিন যদি কমে যায় বা যদি কখনো এরকমটা হয় যে হিমোগ্লোবিনের এই যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটার মধ্যে কোনো চেঞ্জ আসলো, যে সে আর অক্সিজেনটাকে ধরে রাখতে পারলো না, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রক্তশূন্যতা। হিমোগ্লোবিনের পরিমাণটা যখন তোমার কি হয়, তোমার আলটিমেটলি কমে যায়। এবং এই যে হিমোগ্লোবিনের পরিমাণটা, সেই হিমোগ্লোবিনের পরিমাণটা কোন কোন উপাদানের কারণে কমতেছে, তাহলে দেখো তোমার খাবারে যদি আয়রনের অভাব থাকে, লোহার অভাব থাকে, এবং এই যে রেড ব্লাড সেল, সেই রেড ব্লাড সেলটা সুস্থ থাকার জন্য আরও দুইটা ভিটামিনের দরকার। একটা হচ্ছে ভিটামিন বি9, যেটাকে বলা হয় ফোলিক অ্যাসিড, আর একটাকে বলা হয় ভিটামিন বি12, মোস্ট অফ, হ্যাঁ ভিটামিন বি12, যেটাকে বলা হয় কোবালামিন, যেটাকে কি বলা হয় কোবালামিন। তো এই যে ভিটামিন বি9, ফোলিক অ্যাসিড এবং ভিটামিন বি12, কোবালামিন, সেই ফোলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 বা কোবালামিন, এই দুইটা জিনিস লাগে যে আমার যে এই আরবিসি আছে সেই আরবিসি তোমার আলটিমেটলি স্ট্রাকচার ঠিক রাখার জন্য। তো যদি আরবিসি স্ট্রাকচার ঠিক না থাকে তাহলে হিমোগ্লোবিনের স্ট্রাকচারও ঠিক থাকবে না, অর্থাৎ আলটিমেটলি এই পুরো জিনিসটা ডিফেক্টিভ হয়ে যাবে। সো দেখা যায় যে কখনো যদি আয়রনের অভাব পড়ে তখন আলটিমেটলি তো ওই পুরা হিমটাই গঠিত হইতে পারে না, তখন আলটিমেটলি আমার ওই ফাংশনাল হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। আমার বডিতে হয়তো অনেক হিমোগ্লোবিন আছে, বাট তাদের মধ্যে সেই আয়রনটা নাই। যদি আয়রনটা না থাকে ওইটা অক্সিজেনকে ধরতে পারবে না। অক্সিজেনকে সংযুক্ত করার জন্য আলটিমেটলি তোমার অক্সিজেনটাকে ধরার জন্য, গ্রেপ করার জন্য তোমার আলটিমেটলি এই আয়রনটা লাগবে। সো আয়রন যদি না থাকে, আমার কাছে হিমোগ্লোবিন হয়তো বা বডিতে অনেক হিমোগ্লোবিন আছে, বাট দে আর নট ফাংশনাল হিমোগ্লোবিন। সো এনিমিয়া মিনস দ্য ডেফিসিয়েন্সি অফ ফাংশনাল হিমোগ্লোবিন, নট দ্য ডেফিসিয়েন্সি অফ ব্লাড। তোমার ব্লাডের আরবিসি এর ফাংশনাল হিমোগ্লোবিন যেটা ঠিকমতো ফাংশন করতে পারতেছে না, ওইরকম হিমোগ্লোবিন যদি অভাব থাকে, তো ওইরকম হিমোগ্লোবিন যদি মানে ঠিকমতো ফাংশন করতে পারে এরকম হিমোগ্লোবিন যদি অভাব থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এনিমিয়া বা তোমার রক্তশূন্যতা। তো এটা কোন কোন কারণ হতে পারে? ভিটামিন বি9 এর ক্ষেত্রে হতে পারে, ভিটামিন বি12 এর অভাবেও হতে পারে, কারণ এটাও স্ট্রাকচারাল ইন্টিগ্রিটা করে। আরও কিছু কারণ হতে পারে, ধরো আমার বডিতে ফাংশনাল হিমোগ্লোবিন অনেক আছে, কিন্তু আমার বডিতে এখন রক্তপাত ঘটলো, আমার বডি থেকে অনেকটা রক্ত বের হয়ে গেল। অনেকটা রক্ত বের হয়ে যাওয়া মানে কি? অনেকগুলো আরবিসি বের হয়ে যাওয়া। অনেকগুলো আরবিসি বের হয়ে যাওয়া মানে কি? অনেকগুলো হিমোগ্লোবিন বের হয়ে যাওয়া। দ্যাট মিনস আমার হিমোগ্লোবিন কমে গেছে, তো রক্তপাত ঘটলে হইতে পারে। ইভেন অনেক সময় হয় কি যে তোমার বিভিন্ন হচ্ছে তোমার ইয়ার কারণে হইতে পারে, কৃমির আক্রমণে হইতে পারে। কৃমির আক্রমণে কেন হয় আমি তোমাকে বলি। কৃমিগুলো নর্মালি কোন জায়গা থেকে? পেটে থাকতেছে। পেটের এক্স্যাক্টলি কোন জায়গা থাকে? আমাদের ক্ষুদ্রান্তে কিছু কৃমি থাকে। সো ধরো আমি খাবারের সাথে যথেষ্ট, ধরো এখানে একটা কৃমি আছে, আমি খাবারের সাথে যথেষ্ট পরিমাণের ভিটামিন বি12 খাচ্ছি, ভিটামিন বি9 খাচ্ছি, সমস্যা নাই, আমি ভিটামিন বি নিচ্ছি। ভিটামিন বি12 এবং 9 আমার যেটা দরকার, ফোলিক অ্যাসিড এবং কোবালামিন যা দরকার তা আমি নিচ্ছি। এটা যখন এখানে আসছে তখন কি করে, কিছু কিছু তোমার আলটিমেটলি প্যারাসাইট আছে, কিছু কিছু তোমার আলটিমেটলি কৃমি আছে, যেমন অ্যানসাইলোস্টোমা ডিউডানালে বা তোমার নিকাটার আমেরিকানাস, ওই সমস্ত যেই তোমার আলটিমেটলি কৃমি থাকে, সেই সমস্ত কৃমিগুলো কি করে, এই যে ভিটামিন বি9 এবং ভিটামিন বি12 এটাকে তারা অ্যাকচুয়ালি ভিটামিন বি12 এটাকে তারা তাদের নিজস্ব পুষ্টি হিসাবে তারা নিয়ে নেয়। তো ধরো আমি ভিটামিন বি9, ভিটামিন বি12 খাচ্ছি, আর এটা আলটিমেটলি এখানে পেটের মধ্যে আসতেছে, বাট আলটিমেটলি এখানে এই ভিটামিন বি9 কিংবা ভিটামিন বি12 এখানে আমাদের ক্ষুদ্রান্তে শোষিত হওয়ার আগেই আলটিমেটলি কী করতেছে, এই কৃমিগুলো খাইয়া ফেলতেছে সেই জিনিসগুলো। তো কৃমিগুলো যখন খাইয়া ফেলে তখন আলটিমেটলি কী হবে, আমার ওই আরবিসি স্ট্রাকচারে তো ঠিক থাকবে না, কারণ আমার আরবিসি স্ট্রাকচারের জন্য তো ভিটামিন বি9 আর ভিটামিন বি12 দরকার। সো ভিটামিন বি9 আর ভিটামিন বি12 তো শোষিত হইতে পারতেছে না, কারণ সেটা রক্তে আসার আগেই সেটাকে কেউ খায় নিচ্ছে। তো এই কারণে হইতে পারে। আবার অনেক সময় হয় কি যে এখানে যেই তোমার আলটিমেটলি এগুলো থাকে, এখানে যেই তোমার কৃমিগুলো থাকে, এই যে এখানে যে কৃমিটা আছে সেই কৃমিটা কী করে, অনেক সময় এই যেই তোমার ক্ষুদ্রান্তে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলোকে পিঞ্চ করতে থাকেন, পিঞ্চ করতে করতে এখান থেকে রক্তপাত ঘটে। তো তোমার অনেক সময় এই পায়খানার সাথে অনেক বেশি রক্তপাত হয়। তো রক্তপাত হওয়ার কারণে কী হয়, তোমার বডির রক্ত কমে যায়। রক্ত কমে যাওয়া মানে আরবিসি কমে যাওয়া, আরবিসি কমে যাওয়া মানে হিমোগ্লোবিন কমে যাওয়া। সো আইদার
এখানে দুইটা হইতে পারে, একটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে তোমার বডি থেকে, এটা হইতে পারে তোমার বডিতে রক্তপাত ঘটলে। আর একটা হচ্ছে তোমার বডির কোনো ডেফিসিয়েন্স, মানে তোমার কোনো সাবস্টেন্সের ডেফিসিয়েন্সি হইলো, রাইট, ভিটামিন B9, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, কোবালামিন, কিংবা তোমার হচ্ছে ধরো যে তোমার ওই আয়রন, সেগুলোর অভাব ঘটলো, সেগুলো যদি অভাব ঘটে তাইলে কিন্তু তোমার বডির রক্ত সব ঠিক আছে, বাট রক্তের মধ্যে যে আরবিসি আছে সেই আরবিসির ভিতরে যে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা, সেই একটু স্ট্রাকচারটা হচ্ছে তোমার সমস্যাযুক্ত স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারটা ঠিক নাই, এটা একটা বেটিক স্ট্রাকচার, ঠিক আছে, উল্টাপাল্টা স্ট্রাকচারটা ঠিক মতো গঠিত হয় নাই। সো সেই আইদার সেই স্ট্রাকচারটা ঠিক নাই, অথবা সত্যি হিমোগ্লোবিনের পরিমাণটা কম তোমার বডিতে, তখন আমরা সেই কন্ডিশনটাকে বলবো কি এনিমিয়া বা রক্তশূন্যতা। সো এনিমিয়া বা রক্তশূন্যতা কীভাবে কমানো যায়? যখন যদি অধিক রক্তপাত ঘটে তাহলে সেই রক্তপাত ঘটানোর মানে এটা বন্ধ করতে হবে। যদি আমাদের কোনো ভিটামিনের অভাব হয় তাহলে আমাদের সেই ভিটামিনগুলো নিতে হবে, যদি আয়রনের অভাব হয় তাহলে সেই আয়রন নিতে হবে, যদি কৃমি থাকে তাহলে কৃমির যে ওষুধগুলো আছে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, এই সমস্ত ওষুধ আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তখন আমরা সেই এনিমিয়াটাকে, অর্থাৎ আমাদেরকে আগে মানে তোমার দেখতে হবে যে এক্স্যাক্টলি কোন কারণে সেই এনিমিয়াটা ডেভেলপ করতেছে, ঠিক আছে। বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা থাকে, অর্থাৎ তাদের আয়রনের পরিমাণটা কম তাদের বডিতে শোষিত হয়, যে কারণে দেখা যায় যে আলটিমেটলি তাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা বেশি দেখা যায়। বাংলাদেশের মোস্ট ফিমেল ইভেন যারা এজড ফিমেল আছে, সেটার একটা কারণ হচ্ছে মেনস্ট্রুয়েশনের সাথে অনেক বেশি ব্লাড শরীর থেকে বের হয়ে যায়। সো ইভেন আয়রনের ইউটিলাইজেশনটা অনেক বেশি ঘটে, সো দেখা যায় যে আয়রনের একটা রিলেটিভ ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যায়, আলটিমেটলি এনিমিয়াটা ডেভেলপ করে, ঠিক আছে। সো দেখো, তোমাদের ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে তোমাদের হচ্ছে উদ্ভিদের যেই ডেফিসিয়েন্সির যেই তোমার রোগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার মনে হয় না যে আজকের একটা ক্লাসেই সেগুলো আলোচনা করাটা সম্ভব হয়, আমার আরও একটা ক্লাস লাগবে যেটাতে আমি আলোচনা করতে পারবো। আমি আসলে আগের ক্লাসে বলছিলাম যে সব একসাথে শেষ করে দিব, বাট যখন পড়াইতে নিই তখন একটু ডিটেলসে পড়াইতে গেলে দেখা যায় যে একটু টাইম লাগে, যে কারণে শেষ হয় না। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে উদ্ভিদের ডেফিসিয়েন্সিতে যেই রোগগুলো হয় সেই রোগগুলো হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে। আর তোমরা সবাই হচ্ছে মেডিকেল থার্ড স্টার এবং কুইক অনলাইন স্কুল এই গ্রুপ দুইটাতে জয়েন হয়ে যাবা, ঠিক আছে। ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে, আমাদের অন্যান্য কোর্সগুলো সম্পর্কে আর ডিটেলসে তোমরা জানতে পারবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।